আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে একটি ভিডিওকে রিভিউ করব যেখানে একজন কার্ডিওলজিস্ট, একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার একটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বা টেলিভিশন চ্যানেলের একটি প্রোগ্রামের মাধ্যমে সাধারণ মানুষকে কতগুলো আজেবাজে তথ্য দিচ্ছেন। এবং আজেবাজে তথ্য দিচ্ছেন বলাটা হয়তো ঠিক হলো না। আম মানে উনি এমন তথ্য দিচ্ছেন যেটা ৩০ বছর আগে আম সত্য বা সঠিক বলে মনে করা হতো। তারপরে বিভিন্ন রকমের গবেষণা হয়েছে এবং সেই গবেষণা থেকে পরবর্তীতে দেখা গিয়েছে যে এই দাবিগুলো আসলে আর সত্য নয়। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশের যে কার্ডিওলজিস্ট যারা, তারা মানে সম্প্রতি যারা পাশ করে বেরিয়েছেন, দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে তারা এখনো সেই পুরনো তথ্যগুলোকেই সত্য বলে ধরে নিয়ে বসে আছেন। এই বিষয়গুলো সম্পর্কে যে নতুন গবেষণা প্রকাশ হয়েছে, সেগুলো সম্পর্কে অনেকেরই যেন কোনো ধারণাই নেই। তো ফলাফলে তারা যে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশগুলো মানুষের জন্য উপকারী হবার পরিবর্তে হচ্ছে ক্ষতিকর। আর আম একই সঙ্গে অ্যা এই উপদেশগুলো চিকিৎসক হিসেবে উনাদের যে ইনকাম, রুজি, তাদের উপার্জন সেটাকে কিন্তু আবার বাড়াচ্ছে। আর অ্যা দুঃখ উম অনেকগুলো দুঃখজনকভাবে বললাম। আ যেই মিডিয়া চ্যানেলগুলো যেমন চ্যানেল 24 এর কথা বললাম একটু আগে। এইরকম যে বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো, তাদের আসলে কোনো তথ্য প্রচার করার আগে যতটা গুরুত্ব দিয়ে বা যতটা সাবধানতা অবলম্বন করা দরকার, তাদের কাজ দেখে মনে হচ্ছে তারা সেটা করতে রাজি নন। আর যেহেতু এই অনুষ্ঠানগুলোর আম স্পন্সর বা আম আ এই অনুষ্ঠানগুলো প্রচারণার জন্যে বা নির্মাণের জন্য যে খরচ হয়, সেই খরচ দিচ্ছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তখন গিয়ে মনে হয় যে এটা সব মিলে একটা মাফিয়া চক্রের মতন হয়ে গিয়েছে। যেখানে আম আ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো পয়সা দিয়ে লোকজনকে দিয়ে এমন কথা বলাচ্ছে যেটা পুরনো কথা। অথচ ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে পয়সা দিয়ে একদম সাম্প্রতিক যে গবেষণাগুলো হয়েছে, সেইগুলোকে নিয়ে লেখাপড়া করিয়ে দেশের জন্যে যে কার্ডিওলজি বা অন্য যেকোনো যে উম এ অসুখের বা চিকিৎসা বিজ্ঞানের অন্য যেকোনো বিভাগের যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার, অর্থাৎ যে নিয়ম মেনে রোগীদের চিকিৎসা করার কথা, সেই স্ট্যান্ডার্ড অফ কেয়ারটাকে যে ইমপ্রুভ করবেন, এটাকে মডিফাই করে বা পরিবর্তন করে এটাকে যে পরিবর্ধনের কাজ করবেন, করাবেন, সেই রকমের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আ ফলাফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ভালো অনুষ্ঠান দেখছি। অনেক মিষ্টি কথা শুনছি। আ ডাক্তারের কথা, বড় ডিগ্রিওয়ালা ডাক্তার, তার কথা শুনে ভাবছি যে উনি সঠিক কথা বলছেন এবং তাদের সেই সঠিক কথাকে অনুসরণ করলে আমাদের ১২টা বেজে যাচ্ছে। আমরা অসুস্থ থাকছি এবং ঔষধ খেতে আমাদের যান শেষ এবং সবশেষে আসলেই আমাদের যান শেষ। অকালে আমরা মৃত্যুমুখেও অনেকে পতিত হচ্ছি। তো যাই হোক, চলুন আমরা আম যেই ভিডিওটা নিয়ে কথা বলব সেটাকে করি। ডাক্তার মোহাম্মদ আবুল খায়ের, উনি সহযোগী অধ্যাপক কোনো একটা আ কার্ডিওলজি বিভাগের কোনো একটা আ মেডিকেল কলেজ হবে। ঠিক কোনটা আমি দেখতে পাচ্ছি না নামটা এখানে। তো তিনি কথা বলছেন। দেখতেই মানে উনার মুখশ্রী দেখেই বুঝতে পারছেন যে উনি একজন আ খুব সম্ভবত প্র্যাকটিসিং মুসলিম আরকি। যে শুধুমাত্র মুখে আল্লাহকে স্বীকার করেন তা নন। বরং উনি উনার কাজে কর্মেও আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলার চেষ্টা করেন। আমি দেখতে পাচ্ছি উনার গোঁফ নেই, যেটা আমরা মুসলমানরা সাধারণত করে থাকি। সুন্দর দাড়ি রেখেছেন। তো আম কিন্তু তথ্য উনি এই ভিডিওটিতে যা দিচ্ছেন, সেই তথ্যটা আসলে অ্যাম এখন আর সঠিক নয়। যদিও এই ভিডিওটি কিন্তু প্রকাশ হয়েছে বা প্রচার হয়েছে ৩রা নভেম্বর, নভেম্বর বললাম, ৩রা জানুয়ারি। ৩রা জানুয়ারি ২০২৫ সালে এই ভিডিওটি প্রকাশ হয়েছে। চ্যানেল 24 এর লোগো দেখতে পাচ্ছেন আপনারা এখানে। চ্যানেল 24 এর একটি অনুষ্ঠানে। অনুষ্ঠানটির নাম কি ছিল যেন? অ্যা সুর আম কই গেল? আচ্ছা, নামটা এখনই একটু পরেই আসবে। সুতরাং নামটা নিয়ে আর বেশি দুশ্চিন্তা না করি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি যদিও ভিডিওটির গতি বাড়িয়ে রেখেছি যাতে করে অল্প সময়ে আমরা দেখে শেষ করতে পারি। চলুন আমরা অনুষ্ঠানটিকে একত্রে দেখি এবং কোথায় আমার আপত্তি সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি।
তো যতগুলো সিস্টেম আছে সবগুলো ব্যথা, যেটা হতে পারে অ্যানজাইনা বা চেস্ট পেইন হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, হার্টের বাল্বের ডিজিজ হতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে, বা রক্তনালীর কোনো রোগ হলে এটা আমরা হৃদরোগ বলি। সাধারণভাবে বুকে ব্যথাকে হৃদরোগ বেশি বলা হয় এই জন্য যে এটা, এই রোগ ব্যথা যদি হৃদরোগের কারণে হয়ে থাকে রোগী খুব দ্রুত খারাপ হয়ে যায়, এই জন্য এটা নিয়ে বেশি অ্যালার্ট। কিন্তু উচ্চ রক্তচাপ যেটা হৃদরোগ, এটা যেমন চিকিৎসা করতে হবে। অনিয়মিত হৃদস্পন্দন, অনেকে বুক ধড়ফড় নিয়ে আসে, সেটাও একটা হৃদরোগ। আবার অনেকের জন্মগতভাবে হার্টের বাল্বের সমস্যা থাকে, এটাও একটা হৃদরোগ। অনেকের বাল্বের সমস্যা থাকে বাতজনিত রোগে, সেটা একটা হৃদরোগ। আচ্ছা, আমরা যদি বলি যে হৃদরোগের মানে আপনি অনেকগুলো ভ্যারিয়েশনের কথা বললেন। তো এর মধ্যে ঠিক কোন কারণে মানুষ সবচেয়ে বেশি মৃত্যুর মুখে পতিত হয়? ওয়ার্ল্ড ওয়াইড যেটা ডাটা, সেটা বাংলাদেশে একই রকম, যে হার্ট অ্যাটাক জনিত কারণে হৃদরোগের ঝুঁকি বেশি। আর বাচ্চাদের ক্ষেত্রে এই কারণটা ভিন্ন। বাচ্চাদের ক্ষেত্রে জন্মগত ত্রুটি, যেটা কনজেন্টাল হার্ট ডিজিজ বলি, তার জন্য হৃদরোগজনিত মৃত্যুর কারণটা বেশি। আচ্ছা, আমরা যেটা স্যার আপনি শুরুতেই বলছিলেন যে বুকে ব্যথা হওয়া মানেই কি হৃদরোগ কিনা? সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা ভয় ভীতি কাজ করে। অনেক সময় তারা আতঙ্কিত হয়ে যায় বুকে ব্যথা হলেই। তো এই বিষয়টি নিয়ে স্যার আপনি কি বলবেন? বুকে ব্যথা যখন হবে, প্রথমে চিন্তা করবো আমরা হৃদরোগ। কারণ হলো কি, হৃদরোগ যদি হয়েই থাকে আসলে এবং চিকিৎসা না করে, তাহলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। কিন্তু হৃদরোগ কিন্তু এমনি এমনি হয়ে যাবে না, তার কিছু একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকবে। যেমন সে যদি স্মোকার হয়, সে যদি ওবিস হয় বা মোটা হয় বেশি, তার যদি পারিবারিকভাবে হার্ট ডিজিজের লক্ষণ থাকে বা চিহ্ন থাকে, তার যদি ডায়াবেটিক থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে সে একটা ঝুঁকির মধ্যে আছে। এবং সে যখন পরিশ্রম করবে বা কায়িক স্ট্রেস হবে, এটা মানসিক স্ট্রেস হলে হতে পারে, তখন বুকে ভার, চাপ, ব্যথা অনুভব করবে। এবং এটা একটা টিপিক্যাল ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটা যদি দেখা যায় যে রোগী অনেক সময় বুঝে যে আমার দম বন্ধ হয়ে আসছে, ভার লাগতেছে, ঘেমে যাচ্ছে, ব্যথা বুকে, গলায়, হাতে ছড়ায় যাচ্ছে, তখন এটা হৃদরোগের সম্ভাবনাই বেশি। আর অনেক সময় রোগীরা বলে যে আমার বাম পাশে ব্যথা অনেকক্ষণ যাবত, নড়লে ব্যথা করে, কাশি দিলে ব্যথা করে, ঝুঁকলে ব্যথা করে। এগুলোকে আমরা সাধারণত হার্টের পেইন বলে আইডেন্টিফাই করি না। এগুলো হার্ট ছাড়া বুকের অন্যান্য যে অংশ আছে, যেমন মাসেল আছে, জয়েন্ট আছে, বোনস আছে বা লাংস আছে, এগুলো থেকে অনেক সময় ব্যথা হতে পারে। তবে আপনাকে, আমাদের রোগীদের প্রতি পরামর্শ থাকবে, যদি বুকে ব্যথা হয়, আপনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকে হার্ট ডিজিজ হওয়ার, তাহলে সেটাকে আপনি প্রথমেই হার্ট ডিজিজ হিসেবে চিন্তা করে ডাক্তারের পরামর্শ নেবেন। এবং ডাক্তার যদি বলে যে আপনার হৃদরোগ নাই, সেক্ষেত্রে আপনি রিলিফ বা মুক্ত ভাবতে পারেন হৃদরোগ থেকে। সেক্ষেত্রে আসলে একজন মানুষ তিনি হয়তো অ্যাপারেন্টলি হেলদি আছেন, তিনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। তিনি কি ঝুঁকির মধ্যে আছেন কিনা সেটা তিনি কিভাবে বুঝতে পারবেন? প্রথম হলে বয়স 40 যদি হয়, আবার 40 ইন কেস অফ মেল ফিমেল, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেই স্ক্রিনিং টেস্টে যাবে। স্ক্রিনিং টেস্ট হলো রিস্ক ফ্যাক্টর ইভালুয়েশন, সে ঝুঁকির মধ্যে আছে কিনা দেখবে। প্রথম হলে আমরা ডায়াবেটিক টেস্ট করবো, আমরা কোলেস্ট্রল টেস্ট করবো, আমরা ইসিজি করবো, ইকো করবো, কোনো কোনো ক্ষেত্রে স্ট্রেস ইসিজি করি বা ইটিটি করি, ট্রেডমিল। এই 4-5টা পরীক্ষা এবং হিস্ট্রি নেওয়ার পরে আমরা বুঝে যাই সে রিস্কের মধ্যে আছে কিনা। আমাদের দেশে আছে যে রোগীরা দেখা যাচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন করতেছে, স্মোকিং করতেছে, কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করতেছে না, এবং ইয়ারলি যে চেকআপটা করা উচিত তার স্বাস্থ্য সংক্রান্ত, সেটাও সে করে না। ফলে দেখা যায় যে সেই রোগী আস্তে আস্তে ভুগতে ভুগতে একটা স্টেজে যে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়। তো এই ঝুঁকির দিকটা বা কিভাবে আমরা বুঝবো যে বিপত্তির মধ্যে রয়েছে কিনা? এই ক্ষেত্রে উনি যে কথাগুলো বললেন সেগুলো খানিকটা সঠিক আসলে। কিন্তু যেই বিষয়টিকে সবথেকে গুরুত্ব দিয়ে উনার বলা উচিত হয়তো বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান সময়ের কারণে সেটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। একজন রোগীর যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে তার আম এই যে হৃদরোগের সম্ভাবনা আসলে অনেক বেড়ে যায়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে কিনা বুঝবো কি করে? ইনসুলিন রেজিস্ট্যান্স একই সঙ্গে দুটো জিনিস থাকে আমাদের দেহে। এক হচ্ছে ইনসুলিন হরমোনটি ঠিক মতন কাজ করে না এবং যেহেতু কাজ ঠিক মতন করে না সেজন্যে দেহ অনেক বেশি ইনসুলিন উৎপাদন করে এই সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করে। তার মানে এই কথাটি আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে সঙ্গে, সঙ্গে বুঝতে পারবেন যে আমি যদি রক্ত পরীক্ষায় দেখি আমার ইনসুলিনটা খুব বেড়ে রয়েছে তাহলে বুঝতে পারবো যে আমি এই বিপত্তির মধ্যে আছি। তো খালি পেটে সকালবেলায় ধরেন ১৪ ঘন্টা বা ১২ ঘন্টা কমপক্ষে না খেয়ে থাকার পরে, এরপরে যদি আপনি রক্ত দিয়ে পরীক্ষা করেন এবং দেখেন আপনার রক্তে ইনসুলিন কতটা রয়েছে এবং সেই ইনসুলিন মাত্রাটা যদি স্বাভাবিক যে রেঞ্জ থাকে, মানে এইরকম তো একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জের যদি উপরের অর্ধেকের মধ্যে থাকে অথবা একদম উপরে উঠে যায়, তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি বিপত্তির মধ্যে রয়েছেন। চেষ্টা করতে হবে এটার এই যে স্বাভাবিকের যে রেঞ্জ বা আ সীমা, সেই সীমার অর্ধেকের নিচে যদি থাকতে পারেন, তাহলে আশা করা যায় তুলনামূলকভাবে আপনি নিরাপদ থাকবেন। তো টাইপ 2 ডায়াবেটিস যাদের রয়েছে, তাদের এই পরীক্ষাটা করারও দরকার নেই। কারণ তাদের দেহে নিশ্চিতভাবে এই অ্যাম রেঞ্জের মধ্যে তারা এই অত্যন্ত উচ্চ মাত্রায় রয়েছেন। অর্থাৎ তাদের ইনসুলিন খুব বেশি মাত্রায় রক্তে প্রবাহিত থাকে। তো যদি কারো টাইপ 2 ডায়াবেটিস থাকে তাহলে আপনাকে খুবই সাবধান হতে হবে। কারণ টাইপ 2 ডায়াবেটিসকেই কিন্তু হৃদরোগের জন্যে সবথেকে বড় কারণ হিসেবে অ্যাম সবথেকে বড় যে দুটো কারণ তার মধ্যে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে একটা। তো একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, তারপরে হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ থাকা এবং তৃতীয়টা হচ্ছে স্থূলতা। আপনি কতটা মোটা। তো আর এই ৩ টের মধ্যেই, এই ৩ টেরই কারণ হচ্ছে গিয়ে দেহে অতিরিক্ত ইনসুলিন থাকা। অতিরিক্ত ইনসুলিন আমাদেরকে মোটা বানিয়ে ফেলে। কারণ ইনসুলিন হরমোনটার কাজই হচ্ছে শক্তি জমা করে রাখা। আমরা যে খাবার খাই, খাবারের যে চিনি, সেই চিনিটা তো দেহ ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে। অর্থাৎ দেহের জন্যে এটা ব্যবহারযোগ্য জিনিস। কিন্তু আমরা যদি অতিরিক্ত মাত্রা খেয়ে ফেলি, তখন এই চিনিটাকে দেহের মধ্যে রাখার জন্যে দেহ যেটা করে সেটা হচ্ছে যে এটাকে চর্বিতে রূপান্তর করে আমাদের দেহের মধ্যে জমিয়ে ফেলে। আর এই যে চর্বিতে রূপান্তর করে জমিয়ে ফেলার কাজটা
এটা নিয়ন্ত্রিত হয় ইনসুলিন হরমোনের মাধ্যমে। তো সেজন্য যাদের ইনসুলিন হরমোন বেড়ে থাকে তাদের ওজন সাধারণত বেড়ে যায়। তো ওজন যদি বেশি থাকে তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি আছে। যাদের ইনসুলিন বেড়ে থাকে তাদের টাইপ 2 ডায়াবেটিস হয়। তো সেক্ষেত্রেও আপনার হৃদরোগের ঝুঁকি আছে। তারপরে যাদের ইনসুলিন বেড়ে থাকে তাদের ইনসুলিনের প্রভাবে তাদের রক্তনালীর যে স্থিতিস্থাপকতা অর্থাৎ এই প্রয়োজনে চওড়া হওয়া বা সংকুচিত হওয়ার যে ক্ষমতা সেটি নষ্ট হয়ে গিয়ে এই জিনিসটা একটা রিজিড বা একদম শক্ত হয়ে যায় আরকি রক্তনালীগুলো। তখন প্রয়োজনে যদি কোনো কারণে আপনার দেহের রক্তের চাপ আম বেড়ে যায় এবং এই রক্তনালীগুলোকে চওড়া হওয়ার প্রয়োজন হয়, তখন দেখা যায় রক্তনালীগুলো চওড়া হতে পারে না। ফলাফলে আম আ কি বলে যে আমরা বলি উচ্চ রক্তচাপ হয়েছে। আর এই সমস্যাটা যেহেতু ইনসুলিনের কারণেই হচ্ছে, তো এ এই উচ্চ রক্তচাপ আবার হৃদরোগের কারণ। তো তার মানে এই সবথেকে বড় যে ৩ টা রিস্ক ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি হৃদরোগের জন্যে, সেই ৩ টার পেছনেই কিন্তু কারণ হচ্ছে অতিরিক্ত ইনসুলিন থাকা। তো উনি সেই বিষয়টাকে খুব জোর দিয়ে বলছেন না। অথচ সেটাই আমাদের সকলের কিন্তু খুব গুরুত্ব দিয়ে মনে রাখা দরকার। আবার অপোজিট একটা পিকচার আছে। অনেকে বলে যে আমি এত নিয়ন্ত্রিত জীবনযাপন করি, আমি স্মোকিং করি না, রেড মিট খাই না, আমার ওয়েট অত ভালো। আমার কেন হার্ট অ্যাটাক হলো? এখানে এই যে চট করে যে কথাগুলো বললেন যে, আমি স্মোকিং করি না এবং ২য় কারণ হচ্ছে আমি রেড মিট খাই না। তো আ যারা এখনো আসলে এই হৃদরোগ নিয়ে সাম্প্রতিক যে গবেষণাগুলো, সেগুলো নিয়ে যারা লেখাপড়া করছেন না বা করেননি, পড়েননি, তারাই আসলে এই রকমের কথা বলে থাকেন। লাল মাংসটা মানুষের জন্য ক্ষতিকর, এই দাবি বিভিন্নজন করে। কিন্তু আ যখন এই বিষয়টিকে নিয়ে খুব ভালোভাবে স্ক্রুটিনি করা হয়, খুব তদন্ত করা হয়, তখন দেখা যাচ্ছে যে এই লাল মাংস কিভাবে আমাদের জন্য ক্ষতিকর এর কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে স্পেকুলেট করে। মনে করে যে এই কারণে হতে পারে, ওই কারণে হতে পারে। তো সে তো সন্দেহ। যদি আমরা পরীক্ষায় দেখতে পাই এটা ক্ষতিকর তাহলে সেই দাবি করা যায়। আর উনার দেয়া তথ্যগুলো যে আসলে ৩০ বছরের পুরনো সেটা আমি বুঝতে পারছি। তার কারণ হচ্ছে ইনি এখনো লাল মাংস খাওয়ার বিরোধী কথা বলছেন। মানুষের জন্যে লাল মাংস বলতে আমরা গরুর মাংস খাই, ছাগলের মাংস, ভেড়ার মাংস। এই যে চতুষ্পদ প্রাণীগুলোর যে মাংস সেগুলোর রং তুলনামূলকভাবে বেশি লাল হয়। এইগুলোই লাল মাংস এবং এই মাংসগুলো মানুষের জন্য কিন্তু অত্যন্ত আরো ১,০০০ বার অত্যন্ত বলে তারপরে বলতে হবে যে উ পুষ্টিকর। মানুষের দেহের জন্যে যে পুষ্টির প্রয়োজন সেটা শুধুমাত্র লাল মাংস খেয়েই সেখান থেকে পাওয়া সম্ভব। সঙ্গে যদি চর্বি থাকে। তো চর্বিযুক্ত লাল মাংস যদি আমরা খাই, তাহলে আমাদের দেহের সমস্ত পুষ্টি উপাদান আমরা সেখান থেকে পেতে পারি। এবং এটা নিয়ে কিন্তু গবেষণাও হয়েছে যে শুধুমাত্র লাল মাংস খেয়ে মানুষ বাঁচতে পারে কিনা দেখা গিয়েছে। সেই ১৯২৮ সালে করা একটি গবেষণা যেখানে ২ জন মানুষকে ১ বছর শুধুই মাত্র লাল মাংস খাওয়ানো হয়েছিল। যার ১ম ৩ মাস তাদেরকে একটি হাসপাতালে বন্দি রেখে মাংস ছাড়া যেন অন্য কিছু খেতেই না পারেন তার ব্যবস্থা করা হয়েছিল। ভিলিয়ালমোর স্টেফানসন ছিলেন সেই ২ জনের মধ্যে একজন, যিনি আম ইনুইট যে গোত জাতি রয়েছে অর্থাৎ কানাডার উত্তরাংশে যারা বসবাস করেন, এস্কিমো যাদেরকে আমরা বলতাম বরফের মধ্যে যারা থাকেন, উত্তর মেরুর মধ্যে যেখানে বরফ ছাড়া কিছু নাই। সেখানে তারা যে জীবন ধারণ করে সেখানে তারা এই স্টেফানসন গিয়ে দেখেছিলেন যে সেখানকার লোকেরা মাংসই খায়, আর কিছু খায় না। মাছ এবং মাংস এই তারা খায়, আর কিছু খায় না। সঙ্গে চর্বি মানে মাংসের সঙ্গে যে চর্বি আসে সেটা খায়। তো এই খেয়েও তারা দিব্যি সুস্থ আছে। তো তখন তারা নিউ ইয়র্কে ফিরে এসে দাবি করেছিলেন যে মানুষের পক্ষে মাংস খেয়ে বেঁচে থাকাও সম্ভব। তখন ডাক্তাররা তো হেসে গড়াগড়ি। তো তখন উনারা বললেন যে, "বেশ কথা তোমরা যদি এতই মনে করো আমরা ভুল বলছি তাহলে আমাদেরকে ১ বছর এরকম বন্দি করে রাখো। আম আমাদেরকে মাংস দাও। আমরা মাংস খাবো তোমাদের সামনে এবং মাংস ছাড়া কিছু আর খাবো না। মানে মাংস, লবণ আর পানি। এই ৩ টা জিনিস ছাড়া আমরা আর কিছু খাবো না।" তারপরে দেখো আমাদের স্বাস্থ্যে কি হয়? এবং সেই গবেষণায় দেখা গিয়েছিল যে ১ বছর পরেও তাদের স্বাস্থ্য চমৎকার স্বাস্থ্য। মানে কোথাও কোনো ঘাটতি হয়নি। সেই সময়ে যে রক্ত পরীক্ষা যেগুলো এভেইলেবল ছিল আরকি। তার উপর ভিত্তি করে কোথাও কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি। তো লাল মাংসের বিরুদ্ধে যারা বলেন তারা আসলে অ্যাম খানিকটা ওই মাঝে কিছু এটাকে বলা হয় যে মিস ইনফরমেশন আ প্রচার হয়েছিল। বিভিন্ন আম আ স স বিভিন্ন
কোম্পানি বিভিন্ন মানে এর মধ্যে অনেক রকমের ঝামেলা আছে। বিভিন্ন ইউনিভার্সিটির বড়, বড় ওস্তাদরা, প্রফেসররা এরা মিলেমিশে কিছু উল্টোপাল্টা গবেষণাপত্র প্রকাশ করেছিলেন এবং তাতে লাল মাংস ক্ষতিকর বলে দাবি করা হয়েছিল। কিন্তু পরীক্ষায় গিয়ে দেখা গিয়েছে যে লাল মাংসটা আসলে ক্ষতিকর নয়। তো উনার জ্ঞান যে খানিকটা আসলে পেছনে পড়ে আছে, সেটা আমি এই কথা থেকে বুঝতে পারি। যাদের হৃদরোগ রয়েছে তারা যদি ইনসুলিনটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, কমিয়ে আনতে পারেন, তাহলে দেখবেন বেশি লাল মাংস বা আপনারা যদি শুধুই মাত্র লাল মাংস খেয়েও জীবন ধারণ করেন, তাহলেও আপনাদের হৃদরোগের ঝুঁকি বরং কমবে, বাড়বে না। তো সেজন্যই আমি বলছি উনি খানিকটা পেছনে পড়ে আছেন। যাই হোক চলুন বাকি কথাগুলো শুনি। তার হার্ট অ্যাটাক পিছনে একটা কারণ থাকতে পারে স্ট্রেসফুল লাইফ। সেকেন্ড হতে পারে যে তার ফ্যামিলি মেম্বারে কেউ হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিল, সে সেটাকে আমলে নেয় নাই। সেই ২ টা কারণে যেকোনো একটা কারণ হতে পারে। এই কারণগুলোতে হতে পারে। স্ট্রেসের কারণে হয়। কিন্তু স্ট্রেসের কারণে এই যে ঝামেলাটা হয়, তারও কারণ হিসেবে দেখা গিয়েছে যে স্ট্রেস দেহের মধ্যে নিজেই চিনি উৎপাদনের ব্যবস্থা করে। অতিরিক্ত চিনি বেড়ে যায়। চিনি বেড়ে গেলে তারপরে আবার ইনসুলিন হরমোনটা বেড়ে যায় এবং যদি কারো জীবনটা এরকম হয় যে প্রতিদিনের ধরেন ১২, ১৩, ১৪ ঘন্টা সে এরকম মানসিক চাপের মধ্যে কাটায়, তাহলে হয় কি তার দেহ এইরকমভাবে চিনি উৎপাদন করতেই থাকে এবং সেটাকে সামলানোর জন্য ইনসুলিন উৎপাদন হতেই থাকে এবং এই ইনসুলিন গিয়ে আপনার রক্তনালীর ক্ষতি করতেই থাকে। ফলাফলে একসময় গিয়ে এই হার্ট অ্যাটাকের ঝামেলা এসে উপস্থিত হতে পারে। তো অ্যা হ্যাঁ, এই কারণগুলো খেয়াল রাখা দরকার। অর্থাৎ মূলে গিয়ে আমরা আবারও পাচ্ছি সেই ইনসুলিন সমস্যাটিকে। অথবা দেখা যায় কোলেস্টেরল বেশি ছিল, সে আইডেন্টিফাই করে নাই, তার জন্য হতে পারে। কোলেস্টেরল বেশি ছিল, আইডেন্টিফাই করে নাই। এই কথাটি শুনেও আমি বুঝতে পারছি যে উনি ৩০ বছর পুরনো তথ্য আমাদের সামনে দিচ্ছেন। তার কারণ হচ্ছে সম্প্রতি কিন্তু কোলেস্টেরল যেটাকে সহজ ভাষায় বলা হয় আসলে আমরা সাধারণত কোলেস্টেরল বলি কিন্তু জিনিসটা আসলে কোলেস্টেরল নয়। জিনিসটা হচ্ছে এলডিএল। এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা বলতে পারেন একটা ডুবোজাহাজের মতন যেই রক্তের মধ্যে দিয়ে যেই ডুবোজাহাজটা ভেসে বেড়ায় ডুবোজাহাজটা আবার ভেসে বেড়ায় কি করে? অ্যাম অ্যা রক্তের মধ্যে দিয়ে যেই ডুবোজাহাজটা চড়ে বেড়ায় সেটাও ঠিক হয়তো বলা ঠিক হচ্ছে না। পানির তল দিয়ে ডুবে, ডুবে চলে। তো এলডিএলটা হচ্ছে সেই জিনিস। তো এলডিএল এর ভেতরে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড তারপরে বিভিন্ন ভিটামিন এইগুলো পরিবাহিত হয়। তো কারো দেহে এই জিনিসটা বেড়ে গেলে সেটা আমাদের জন্যে ক্ষতিকর এইরকম দাবি অনেকে করেন। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে হৃদরোগের ক্ষেত্রে এই আপনার এলডিএল কতটা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়। বরং আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে আপনার রক্তে কতটা ট্রাইগ্লিসারাইড রয়েছে এবং কতটা এইচডিএল রয়েছে এবং তাদের ভাগফল কত। অর্থাৎ আপনার ট্রাইগ্লিসারাইড যে সংখ্যাটা, সেটাকে যদি আপনি এইচডিএল এর সংখ্যা দিয়ে ভাগ করেন এবং ভাগফলটা ১.৫ বা তার নিচে হয়, তাহলে বাংলাদেশের মানুষ হিসেবে আপনি চমৎকার একটা অবস্থানে আছেন। আপনার হৃদরোগের ঝুঁকি কম হবে। আর যদি ১.৫ এর থেকে বাড়তে শুরু করে, যত বাড়বে তত আপনার বিপদ বেশি। তবে খেয়াল রাখবেন এই পরীক্ষাটা কিন্তু করতে হয় খালি পেটে। কমপক্ষে ১২ থেকে ১৪ ঘন্টা মানে কমপক্ষে ১২ ঘন্টা, ১৪ ঘন্টা হলে আরো ভালো। ১৪ ঘন্টা না খেয়ে থেকে তারপরে রক্ত দিয়ে পরীক্ষাটা করতে হয় এবং তখন সঠিক ফল পাওয়া যায় এবং আপনাকে আবার ওদিকে সুস্থও থাকতে হবে। কোনো কারণে আপনার যদি আ আ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন, ঠান্ডা সর্দি লেগেছে, এই অবস্থায় গিয়ে যদি পরীক্ষাটা করেন তাহলে কিন্তু ফলাফলটা আসবে উল্টো। ফলাফল দেখে আপনার সঙ্গে, সঙ্গে হার্ট অ্যাটাক করে যেতে পারেন। যে ট্রাইগ্লিসারাইড বেড়ে রয়েছে ৮০০-৯০০ আর এদিকে এইচডিএল আপনার ৩৫। যদি এরকম দেখেন তাহলে তো তখন নিজেই আপনি আমার এই ফর্মুলা মতে নিজেই হয়তো দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেতে পারেন বা আপনার হার্ট অ্যাটাক করে যেতে পারে। তো সুস্থ দেহে, সুস্থ শরীরে যখন আপনি সুস্থ আছেন সেই অবস্থাতে এই ১৪ ঘন্টা না খেয়ে থেকে তারপরে রক্ত দিয়ে যদি অ্যাম এই লিপিড প্রোফাইল পরীক্ষাটি করেন এবং তাতে দেখা যায় আপনার ট্রাইগ্লিসারাইডকে এইচডিএল এর সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা ১.৫ বা তার নিচে তাহলে আপনার আসলে হৃদরোগের ঝুঁকি অনেক কম। এই যে ভাগফলটা এটা আসলে অন্য কথায় নির্দেশ করে যে আমাদের কে শুরু করলো এই সাত সকালে মেসেজ দেওয়া। তো এটা নির্দেশ করে যে আপনার রক্তে আসলে কতটা ইনসুলিন রয়েছে। কতটা ইনসুলিন আপনার দেহে থাকে, উৎপাদন হয়। কারণ ইনসুলিন যত বাড়ে ততই আমাদের ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়তে থাকে। তার মানে হচ্ছে যে ভাগফলটা বড় হতে থাকে। তো এটা আরেকটা তথ্য আপনাদের মাথায় রাখা দরকার। তো কোলেস্টেরল বাড়লেই
অর্থাৎ যদি কারো ট্রাইগ্লিসারাইডকে এইচডিএল দিয়ে ভাগ করলে ভাগফলটা ১.৫ এর ১.৫ বা তার নিচে হয়, তাহলে তার এলডিএল কত এটা নিয়ে দুর্ভাবনার কিছু নেই। এলডিএল তখন তার এলডিএল বেশি থাকলে বরং তার জন্যে ভালো। কিন্তু যদি এটা না হয় টিজি-এইচডিএল রেশিও যেটাকে আমি বলছি, এই ভাগফলটা যদি ১.৫ এর থেকে বেশি হয় এবং আপনার এলডিএল বেশি হয়, তাহলে আপনি বিপত্তির মধ্যে আছেন। এলডিএল এর কারণে নয়, বরং ওই যে টিজি-এইচডিএল রেশিওটা বেশি, তার মানে আপনার দেহে ইনসুলিন হরমোনটা বেশি প্রবাহিত হচ্ছে, যেটা আপনাকে বিপত্তির মধ্যে ফেলবে। এই জন্য অ্যাডভাইস থাকবে অ্যাবাভ 40 উইথ রিস্ক ফ্যাক্টর অবশ্যই স্ক্রিনিং যাবে অ্যানুয়ালি। যদি হাই রিস্ক পেশেন্ট হয় তাহলে বছরে ২ বার করবে। তাইলে সে জেনে যাবে সে ঝুঁকির মধ্যে আছে কিনা। তো এত ঝামেলার দরকার নাই। যদি আপনি হৃদরোগের ঝুঁকি কমাতে চান এবং নিশ্চিতভাবে জানতে চান যে আপনি আসলে বিপদের মধ্যে নেই, আপনি খাবার থেকে শর্করা জাতীয় খাবারগুলোকে বাদ দিয়ে মাছ, মাংস, ডিম অর্থাৎ প্রোটিন, প্রাণিজ প্রোটিন এবং প্রাণিজ চর্বি এইগুলোকে বেশি করে খেয়ে জীবন ধারণ করতে দেখতে পারেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার দেহে আপনি যেহেতু শর্করা জাতীয় খাবার খাচ্ছেন না, সুতরাং রক্তে ইনসুলিনের প্রয়োজন পড়বে না। শর্করা খাবার খেলেই সেটা হজম হয়ে মানে যেকোনো শর্করা খাবারই বলুন, সেটা হজম হওয়ার পরে রক্তে চিনির মাত্রা বাড়ায়। কোনোটা দ্রুত বাড়ায়, কোনোটা ধীরে বাড়ায় কিন্তু চিনির মাত্রা বাড়ায়। তো চিনির মাত্রা বাড়ালেই তখন সেই চিনিটাকে রক্ত থেকে সরানোর জন্য ইনসুলিন হরমোন ঝাঁপিয়ে পড়ে। ইনসুলিন হরমোন ঝাঁপিয়ে পড়লেই এই যে দেহে চর্বি জমা, ওজন বাড়া এই সমস্ত ব্যাপারগুলো ঘটতে থাকে। আর যদি আমরা তার পরিবর্তে এমন খাবার খাই যে খাবারে চিনি নাই, এই শর্করা নাই, সেই খাবার খেলে পরে রক্তে চিনিটা বাড়ে না। তখন ইনসুলিনের অ্যাম এই স মানে শর্করা খেলে যেই পরিমাণে ইনসুলিন বাড়ে, তখন আমাদের ইনসুলিনটা সেভাবে বাড়ে না। ফলে দেখা যায় আমাদের দেহ ইনসুলিন অ্যাম এর যে ক্ষতিকর প্রভাব তার থেকে মুক্ত থাকে। ফলে আমাদের হৃদরোগের ঝুঁকি সাংঘাতিকভাবে কমে যায়। তো আপনি যদি আপনার বছরে যদি একবার স্ক্রিনিং করতে চান, ভালো কথা। আপনার টাকা-পয়সা থাকলে আপনি ২ বার করেন, তাতেও আপত্তি নাই। কিন্তু খাবার থেকে যদি আপনি শর্করাটা বাদ দিয়ে দেন, তাহলে আপনার দেহটা এমন একটা অবস্থায় থাকবে, যেখানে আপনার স্ক্রিনিং না করলেও আপনি জানবেন যে আপনার কোনো অসুবিধে নেই। আপনি যদি দৌড়তে যান, ২ মাইল দৌড়লেও আপনার বুকে কোনো ব্যথা আপনি অনুভব করবেন না এবং দেখবেন আপনি নিরাপদে আছেন। কিন্তু আমরা তো জানি যে এই যে হার্টের অসুখগুলো সেটার সাথে বয়সের একটা সম্পর্ক আছে। আপনি বারবার বলছেন যে above 40 মানে বয়স যত বাড়ছে ঝুঁকিটা তত বাড়ছে। কিন্তু এখন কিন্তু চিত্রটা কিছুটা পরিবর্তিত। আমরা দেখি যে অনেক অল্প বয়সী তারা হয়তো ৩০ এর নিচে বয়স, তারাও হৃদরোগে আক্রান্ত হচ্ছে বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। এর পিছনে কারণটা কি? চমৎকার একটি প্রশ্ন করেছেন বোন। তো এবং এই কারণটাই যদি আমরা খুঁজে দেখি, তাহলে কিন্তু আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো বলে এলাম, সেগুলোকে সঠিক বলে আপনাদের মনে হবে। শিশুদেরও আজকাল হার্ট অ্যাটাক হচ্ছে এবং যেই হার্ট অ্যাটাকটা আগে ৪০ এর পরে হতো, সেই হার্ট অ্যাটাক এখন একেবারে মানে ৯-১০ বছর বয়সের বাচ্চাদেরও হচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই বাচ্চাগুলোকে তাদের মা-বাবা অত্যন্ত আদর করে, যত্ন করে ঠেসে, ঠেসে শর্করা জাতীয় খাবার খাওয়াচ্ছে তাদের জন্মের পর থেকে। জন্মের পর মানে ৬ মাসের পর থেকে যে খাওয়ানো শুরু করে, ১ম এই তো সেরেলাক বা এই জাতীয় যে জিনিসগুলো দিয়ে খাওয়ানো শুরু করে, যেগুলো কিনা গম দিয়ে তৈরি। অর্থাৎ একেবারে মানে ভয়ংকর ক্ষতিকর বাচ্চাদের জন্যে। তো সেই জিনিসগুলো খাওয়ানো শুরু হয় এবং তারা ওই বয়স থেকে শুরু করে যখন নাকি বয়স বাড়তে, বাড়তে ৮, ৯, ১০ বছর হয়ে যায়, তখন দেখা যায় তাদের দেহটা এই অতিরিক্ত ইনসুলিনের প্রভাবে, কারণ খেয়ে এসছে প্রত্যেকদিনই এই শর্করা জাতীয় খাবার এবং মায়েরা আবার যত্ন করে বাচ্চাকে ২ ঘন্টা অন্তর, অন্তর এই খাবার খাইয়েছে। জোর করে তা আবার। ফলাফলে দেখা গেছে তাদের রক্তনালীগুলো পুরো আম এই দিয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে রক্তনালীগুলো অব্যবহার্য অবস্থায় পৌঁছে গিয়েছে। ফলে পট করে হার্ট অ্যাটাক করে অনেক ক্ষেত্রে বাচ্চারা মারাও যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আ অত্যন্ত মানে ভূমিকাটা যেটা রেখেছে সেটা হচ্ছে মায়েদের অজ্ঞানতা, মানে অজ্ঞতা, মূর্খতা। উম মায়েরা বলবেন, "আমরা মূর্খ কি করে হলাম? ডাক্তার তো এ কথা বলেছিল।" এখন সেই কথা বললে তখন ডাক্তারের কাছে দোষ দিতে হয়। কিন্তু মা হিসেবে যখন আপনি আপনার ছেলেটা বা আপনার মেয়েটাকে দেখলেন যে বেলুনের মতন ফুলে যাচ্ছে, অ্যাম ঢোলের মতন মোটা হয়ে যাচ্ছে, তখন আপনার একটু চিন্তা করা দরকার ছিল না যে, আমার ছেলেটা দেখতে এরকম কেন? এর দেহটা এরকম থলথলে, এরকম মোটা, এরকম বেলুনের মতন ফুলে গেল কেন? এই চিন্তা যদি আপনি না করেন তাহলে শুধু ডাক্তারকে দোষ দিবেন কি করে? এই বিষয় সম্পর্কে আপনি একটু লেখাপড়া করতে পারতেন। ডাক্তার বলছে, আমিও তাই করলাম। এখন তো আপনার বাচ্চা মরল। ডাক্তারের কি কিছু হইছে? হ্যাঁ? যাই হোক। একটা হলো স্ট্রেসফুল লাইফ এখন। জাঙ্ক ফুড, রিচ ফুড খাচ্ছে, আনহেলথি লাইফ। এক্সারসাইজ করছে না, ওবেসিটি, ওয়েট গেইন করতেছে। অ্যাকচুয়ালি হয়তো তার ব্যাকগ্রাউন্ডে ফ্যামিলি হিস্ট্রি আছে। তো এই কথাটা শুনলেও আমার গা চিরবির করে। এক্সারসাইজ করছে না সেজন্য মোটা হচ্ছে। আরে আচ্ছা, গালি দিব না।
তো এক্সারসাইজ করার সঙ্গে আমাদের ওজনের কিছু সম্পর্ক আছে। আমরা এক্সারসাইজ করলে আমাদের দেহের যে আম জমে থাকা চর্বি সেটাকে পুড়িয়ে বা রক্তের মধ্যে যে চিনি, সেই চিনিটাকে পুড়িয়ে আ দেহটা যেন আর মোটা না হয় সেদিকে চেষ্টা করতে পারি। এছাড়াও এক্সারসাইজের আরো অনেক বেনিফিট আছে। কিন্তু এটা এখন প্রমাণিত যে এই ওজন কমানোর জন্যে এক্সারসাইজটা আসলে সবথেকে কার্যকরী পদ্ধতি না। এটা বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করে দিয়েছেন। তো উনি জানেন না হয়তো। কিন্তু এখন যদি কেউ বলে যে ব্যায়াম করেনি সেইজন্যে সে মোটা হয়েছে, তখন তার দিকে সাধারণত আমরা তাকাই এভাবে যে এটা কোত্থেকে আসছে? উম অ্যা ডাইনোসরের সঙ্গে বোধহয় একসঙ্গে ছিল। ডাইনোসররা চলে গিয়েছে, এ এখনো টিকে আছে। কিন্তু সেই ডাইনোসর আমলের যে পুরনো তথ্য, সেই তথ্যই আমাদের সামনে এখনো উপস্থাপন করছে। তো আম এক্সারসাইজটা অনেক দিক থেকে উপকারী, যেটা একটু আগে বললাম। কিন্তু ওজন কমানোর জন্য এটা মোটেও কার্যকরী নয়। আর ওজন কমানোর ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে ক্ষতিকর। কারণ হচ্ছে যার ওজন বেশি, সে যদি এক্সারসাইজ করে তাহলে তার জয়েন্টগুলোতে চাপ বেশি পড়ে। তাতে সেটা একটা সমস্যা। তার জয়েন্ট ক্ষয় হয় বেশি, নষ্ট হয় বেশি। তাতে ওই হাঁটুর ব্যথাতে অনেকে ভোগেন। সেই সমস্যা। আর ২য় যেটা সেটা হচ্ছে যে ব্যায়াম করার পরে আপনি যখন বাড়ি ফিরে আসবেন, একটা লম্বা হাঁটা দিয়ে ৪০ মিনিট হেঁটে যখন বাড়ি ফিরে আসবেন, তখন আপনার ক্ষুধা পাবে বেশি। ক্ষুধা যদি বেড়ে যায়, তাহলে তখন আপনার মনে হবে এটা একটু খাই, ওটা একটু খাই। অনেকেই লম্বা হাঁটা হেঁটে বাড়িতে এসে একেবারে চিনি দিয়ে বানানো চমৎকার এক গ্লাস শরবত খান। তার মানে ব্যায়াম যা করেছিলেন, ব্যায়াম করে যে সামান্য ক্যালোরি পুড়িয়েছিলেন, সেই ক্যালোরির থেকে ৪ গুণ এবারে ওই ১ গ্লাস শরবত দিয়ে খেয়ে ফেলেছেন। তো ফলাফলে যেটা হচ্ছে যে উপকার হয়নি, বরং ক্ষতি আরো বেড়েছে। তো সেজন্য এই বোকামিটা করার কারণ নেই, ঠিক হবে না। বরং আমরা যদি খাবার থেকে শর্করা বাদ দিয়ে দেই, একই কথা বারবার, একই সমাধান আসলে। ব্যাপারটা খুব সহজ। যদি খাবার থেকে শর্করাটাকে বাদ দিয়ে দিই, তাহলে ইনসুলিন হরমোনটা কমে যায়। ইনসুলিন হরমোনটা যদি কমে থাকে দেহের মধ্যে, তাহলে দেহে চর্বি পোড়ানোর প্রক্রিয়াটা শুরু হয় এবং চর্বি পোড়ানোর গতিটা বাড়ে এবং প্রফেসর ডেভিড লাডউইগ তাঁর গবেষণায় সম্প্রতি দেখা গিয়েছে যে, যদি কারো দেহে ইনসুলিনের মাত্রা কম থাকে, তাহলে সারাদিনে সে কোনো রকম পরিশ্রম না করেই আরেকজন মানুষের তুলনায় যার ইনসুলিন বেড়ে আছে, তার তুলনায় আ ৩০০ ক্যালোরির মতন বেশি পোড়াতে পারেন। কোনো পরিশ্রম না করে। ৩০০ ক্যালোরি পোড়াতে গেলে আপনাকে একটা বাইসাইকেলে ১ ঘন্টা ধরে বাইসাইকেল চালাতে হবে। তাহলে মানে তাও আবার জোরে। তাহলে যদি আপনি ৩০০ ক্যালোরি পোড়াতে পারেন, তো আপনারা মানে ৪০ মিনিট যে হেঁটে এসেছেন, তিনি তো ১০০ ক্যালোরি হয়তো সর্বোচ্চ পুড়িয়েছেন। আর বাড়ি এসে ওই ঢকঢক করে শরবত খেয়ে আ আবার হেঁটে এসে মনে হয় যে অনেক তো হেঁটে এসেছি, এখন আর আমি মিষ্টি খেলে তো কিছু হবে না। ভুল কথা। খুবই ভুল কথা। আর এই যে ভুল ধারণাগুলো, এগুলো আমাদের মধ্যে প্রচারিত হচ্ছে অ্যাম এই যে ডাক্তার আবুল খায়ের, উনার মতন বড়, বড় ডাক্তাররা আমাদেরকে যে অপতথ্য দিচ্ছেন তার উপরে। অপতথ্য উনারা ইচ্ছে করে দিচ্ছেন তা দাবি করছি না। কিন্তু গবেষণা যে হয়ে গিয়েছে, নতুন তথ্য যে এসেছে, এটা তো ওনাদের পড়া দরকার। পড়ে এই কথাগুলো পরিবর্তন করা দরকার। কিন্তু সেটা কেউ করছেন না। মরছে কে? সাধারণ মানুষ। আপনি, আমি। এই ৪-৫ টা রিস্ক ফ্যাক্টর নিয়ে যদি কেউ থাকে, তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে। এবং আমরাও এটা মানে পাচ্ছি যে জাস্ট অ্যাডাল্ট হচ্ছে ১৮ বা ১৬ বছর বয়স হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছে এবং হার্ট অ্যাটাকও হচ্ছে। এরকম আছে। তাহলে আনহেলথি লাইফ, ওবেসিটি, ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, সেও ঝুঁকিতে আছে। মানে ওই লাইফস্টাইলের জি, ব্যাপার মানে ফ্যাক্টর গুলোই ঘুরে ফিরে জি, উঠে আসছে। জি। স্যার এখন যদি জানতে চাই যে বাংলাদেশের পরিসংখ্যান বা বাংলাদেশের বর্তমান চিত্রটা কেমন? বাট বাংলাদেশের বর্তমান চিত্র জানার আগে ওই উনি রিচ ফুড খাবার বা প্রসেসড ফুড খাওয়ার কথা বলেছিলেন। এই ক্ষেত্রে কিন্তু কথাটা খানিকটা সঠিক আসলে। রিচ ফুড কথাটাকে আমি আম আ নিচ্ছি না। কিন্তু প্রসেসড ফুড আমরা যেগুলো কিনে খাই বাংলাদেশে, এইগুলো কিন্তু ভয়ানক, ভয়ানক ক্ষতিকর। মানে ভয়ানক আবার যদি ১০০০ বার বলে তারপরে বলি ক্ষতিকর, তাহলে সেটা হয়তো বাস্তবতার কাছাকাছি যেতে পারে। ভয়ানক, 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 ভয়ানক ক্ষতিকর। এই আ প্রসেসড খাবার যেগুলো আমরা এই যে পিজ্জা কিনে খাচ্ছি, বার্গার কিনে খাচ্ছি, এই যে জিনিসগুলো বা প্যাকেটজাত যে কেক, পেস্ট্রি ইত্যাদি, ইত্যাদি যে খাবারগুলো আমরা খাই, এগুলো যেভাবে উৎপাদন করা হয়, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে শর্করা থাকে, সেটা একটা সমস্যা। এর মধ্যে মিষ্টি, চিনি মেশানো থাকে, সেটা ২য় সমস্যা। এগুলো সাধারণত উদ্ভিজ্জ তেল দিয়ে তৈরি করা হয়, যেটা ৩য় সমস্যা। ৪র্থ সমস্যা হচ্ছে যে এগুলোর মধ্যে উদ্ভিজ্জ তেলও না, ট্রান্স ফ্যাট ব্যবহার করা হয়। ট্রান্স ফ্যাটকে অ্যা প্রফেসর রবার্ট লাস্টিক বলেন যে, এগুলো হচ্ছে ডে ডেভিল ইনকার্নেট মানে এক্কেবারে সাক্ষাৎ শয়তান।
আর আমাদের দেশে এইগুলোকে কিন্তু দেদারসে ব্যবহার করা হচ্ছে। ইউরোপে, আমেরিকাতে এখন ট্রান্স ফ্যাট কোনো খাবারের মধ্যে যোগ করা নিষিদ্ধ, হারাম। একেবারে হারাম মানে নিষিদ্ধ আরকি। অ্যাম এটা যদি কেউ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যেতে পারে। যদি কোনো বেকারি তাদের পাউরুটির মধ্যে এই ট্রান্স ফ্যাট দেয়, তাহলে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু আমাদের দেশে পাউরুটি হচ্ছে, কেক, পেস্ট্রি হচ্ছে, প্রচুর এই ট্রান্স ফ্যাট ব্যবহার করা হচ্ছে এবং আমি দেখেছি দই বিক্রি করছে। সেই দইয়ের মধ্যে ট্রান্স ফ্যাট মেশানো। গুঁড়ো দুধ, গুঁড়ো দুধের মধ্যে ট্রান্স ফ্যাট মেশানো। তো এইগুলো আমাদের জন্যে অত্যন্ত ক্ষতিকর। তো সেই অর্থে এই যে রিচ ফুড বলতে যেগুলোকে আমরা বলি যেগুলোর মধ্যে চর্বি বেশি থাকে বা চর্বি জাতীয় পদার্থ, স্নেহ পদার্থ বেশি থাকে সেগুলোকে বলি ক্ষতিকর এবং যদি এটা উদ্ভিজ্জ তেল দিয়ে হয় তাহলে আসলে ক্ষতিকর। কিন্তু যদি এই আমরা গরুর চর্বি কথা বলি সেটা কিন্তু আসলে এইভাবে ক্ষতিকর নয়। মাংস মানে চর্বিযুক্ত গরুর মাংস যার ভেতরে চর্বি আছে সেটাকে যদি আমরা খাই তাহলে কিন্তু ওই চর্বিটা আমাদের জন্য ক্ষতিকর নয়। এটাও এখন গবেষণায় প্রমাণিত। আম কিন্তু আমাদের যে ডাক্তার সাহেব উনি সে কথারও দেখবেন বিরোধিতা করবেন একটু পরে। তো আ প্রসেসড খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকুন। তো কারণ কোনটা যে কি দিয়ে বানানো হয়েছে আপনি আমি কিছুই জানি না। এগুলোর মধ্যে আমাদের দেশে তো নিয়ন্ত্রণ নেই। কোন কেমিক্যাল ব্যবহার করলে স্বাদ বেশি হবে, তারা সেই কেমিক্যাল ব্যবহার করছে। এই কেমিক্যাল যে মানুষের বিভিন্ন অঙ্গের ভয়ানক ক্ষতি করবে, সেই দিকে কারো খোঁজ নাই। আর এই বেকারি, তারপরে এইরকম বড়, বড় যে এগুলোকে পরিচালনা করছেন যারা, তারা এই স্বাস্থ্যগত দিকটার থেকে তারা বিক্রি কত হচ্ছে, সেই দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। ফলাফলে আপনি, আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ছি। তো যতটা সম্ভব এই বাইরে থেকে কেনা খাবার যেগুলো, প্যাকেটের খাবার যেগুলো, এগুলো না খাওয়াটাই সবথেকে ভালো হবে। এইগুলো সবথেকে ভালো হবে না খাওয়া। মাংস জাতীয় খাবার অনেকে রাস্তার পাশে বিক্রি করে কিন্তু আম সেগুলোও আসলে দেখা যায় সয়াবিন তেলের মধ্যে ভাজে। তো সেটা উপকারী নয়। শুধু আ যদি মাংসের চর্বিতে ভাজা মাংস আপনারা খান, সেটা হতে পারে। তবে ভাজতে, ভাজতে একেবারে পুড়িয়ে ফেললে সেটাতে অবশ্য পুষ্টি উপাদানগুলো অনেক নষ্ট হয়ে যায়। কিন্তু তুলনামূলকভাবে আপনি ওই যে প্রসেসড বার্গার খাবেন বা বার্গারের ওই যে রুটিসহ বার্গার আরকি। সেই সমস্ত খাবার তুলনায় আপনি যদি ওই আম আ শুধু ভাজা মাংস খান, সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি পুষ্টিকর হবে। বাংলাদেশের বর্তমান চিত্র হলো যে ডে বাই ডে হার্ট ডিজিজের সংখ্যা অনেক বাড়তেছে। এক্সাক্ট কনফিগারেশন বা পরিসংখ্যানটা আমার কাছে নাই। কিন্তু ডে বাই ডে হার্ট ডিজিজের সংখ্যা বাড়তেছে এবং দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যে হিস্ট্রিটা তার মধ্যে পলিউশন একটা কারণ। এটার জন্য হার্ট ডিজিজ হচ্ছে, কাফ কাশি হচ্ছে, ডায়াবেটিক একটা রোগের সংখ্যা বাড়তেছে, কোলেস্টেরল বাড়তেছে। মানে মানুষের সচেতনতা যেমন বাড়তেছে, রোগের মাত্রাও সেরকম বাড়তেছে এবং এই কথাটা শুনলে একটু হাসি পায় না? যে মানুষের সচেতনতা যত বাড়তেছে, তত আ রোগের আ প্রাদুর্ভাবও আমরা বেশি দেখতে পাচ্ছি। রোগ বেশি হচ্ছে। সচেতন বেশি হলে রোগ হলো বাড়ে কেন? আর যদি যারা আমরা সচেতন হয়েছি, যেই কথাগুলো বুঝে, শুনে তারপরে আমরা সচেতন হয়েছি, সেই কথাগুলো আমাদের যে হৃদরোগের কারণ না, তার কি প্রমাণ? আর যখন এই সচেতনতার পরেও আমাদের হৃদরোগ বাড়ছে, তখন কি খানিকটা এইটাই নির্দেশ করে না যে এই সচেতনতা যেই কথাগুলো দিয়ে আমরা মানে যেই জ্ঞান নিয়ে আমরা সচেতন হচ্ছি, সেই জ্ঞানের মধ্যেই গন্ডগোল থাকতে পারে? মানে সর্ষের মধ্যেই ভূত? এটা কি সম্ভব নয়? এবং আশা করি এতক্ষণ আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, তাতে আপনারা বুঝতে পেরে থাকবেন যে ওনারা যে উপদেশ আমাদের দিচ্ছেন, যেই উপদেশ শুনে আমরা সচেতন হই, সেই উপদেশগুলোই যেহেতু ভুল, সেই কারণে আমরা চক্করের মধ্যে পড়ছি। রোগ বাড়ছে, রোগ কমছে না। কোনো বয়স আসলে ইমিউন না যে আমার বয়স বাড়ে নাই আমি হার্ট ডিজিজ হবো না। অনেকেই ধারণাটা আছে, আপনি যে কোশ্চেনটা এরাইজ করছেন যে আমার বয়স তো এখন 18 মাত্র, আমার বয়স তো এখন 40, আমি কেন হার্ট ডিজিজে ভুগবো? আসলে তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেইজন্য হয়তো হার্ট ডিজিজে ভুগতেছে এবং সেইজন্য যেহেতু আমাদের পপুলেশনও বাড়তেছে, হার্ট ডিজিজের সংখ্যাও বাড়তেছে। স্বাভাবিকভাবে বার্ডেনটা অনেক বেশি বাড়ছে। সো আমরা জানি যে আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো সমস্যায় আমাদের শ্বাসকষ্ট হতে পারে। আবার হার্ট ডিজিজেরও একটা ম্যানিফেস্টেশন হিসেবে দেখা যায় যে রোগীর শর্ট ব্রিথ হচ্ছে, ব্রিথলেসনেস হচ্ছে। এক্সাক্টলি। মানে এই দুটো বিষয়কে কিন্তু অনেক সময় পেশেন্টরা গুলিয়ে ফেলে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অ্যাজমার পেশেন্ট, তারা যদি শ্বাসকষ্টে ভোগেন, সেক্ষেত্রে তারা আসলে কি করবেন? প্রথমে হলো রোগীরা প্রথমে যে ভুলটা করে শ্বাসকষ্ট যদি হয় সে ভাবে যে তার অ্যাজমা ছিল আগে, সেই অ্যাজমাটাই হয়তো হয়েছে। এটাই হওয়ার সম্ভাবনা বেশি। আর অনেক সময় হার্ট ডিজিজ থেকে কিন্তু চেস্ট পেইনের সাথে শ্বাসকষ্ট হয় এবং যখন চেস্ট পেইন আনট্রিটেড থাকবে সে হার্ট ফেলিউর চলে যাবে। তার কিন্তু শ্বাসকষ্ট হবে, কাফ হবে। সেক্ষেত্রে তার ডিফারেন্সিয়েট করার পয়েন্ট হলো সাধারণত অ্যাজমাটা এপিসোডিক হয়, হঠাৎ হঠাৎ হবে এবং কোনো এক্সাজারেটিভ ফ্যাক্টর থাকলে, কোল্ডে গেলে বা ডাস্টে গেলে তার হবে এবং সাথে হুইজ থাকবে এবং ইনহেলার নিলে বা নেবুলাইজার নিলে ইমপ্রুভ হয়ে যায়। কিন্তু হার্ট ডিজিজের পেশেন্টের যে শ্বাসকষ্টটা সাধারণত হার্টলে ব্যথা এবং তার সাথে শ্বাসকষ্ট হবে, রেস্ট নিলে কমে যাবে। এটা কোনো এপিসোডিক না, এটা কোনো এক্সাজারেটিভ ফ্যাক্টর লাগবে না যে কোল্ড বা ডাস্ট। অনেক সময় শুইলে তার শ্বাসকষ্ট হবে, কাশতে কাশতে মুখ দিয়ে ফেনা বের হবে, অনেক সময় রক্ত যায় ফেনার সাথে, যেটা হার্ট ফেলিউর নামে আমরা বলি। তাহলে শ্বাসকষ্টটা যখন আপনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হার্ট ডিজিজ
ডিজিজ থাকবে, শ্বাসকষ্ট হবে, সেটাকে আমরা কার্ডিয়াক রিলেটেড বলবো। আর যেটা আপনার অ্যাজমা হবে সেটা আমরা বলি এপিসোডিক অ্যালার্জি কোনো কম্পোনেন্ট থাকবে, তার ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, এবং এটা দেখা যায় ইয়ারলি প্রতি বছর হচ্ছে, অথবা ডাস্টে গেলে হচ্ছে, কোল্ড এক্সপোজার অথবা অন্য কোনো অ্যালার্জেন থাকলে, অনেকে আছে যে খাবার সাথে অ্যালার্জেন, তাইলে হবে। কিন্তু হার্ট ডিজিজে এই জিনিসটা হবে না। আচ্ছা, আমাদের সাথে ফোন একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি ভালো আছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম সীতাকুণ্ড, আমার বাড়ি মোহাম্মদ জাফর। আমার ওই প্রেশার আছে দুইটা, একটা সকালে হচ্ছে একটা বিকেল হচ্ছে, আর বুকে একটু ব্যথা ব্যথা করে 3 দিনে। ওই বিশেষজ্ঞ দেখাচ্ছিলাম, উনি বলেন যে কোনো সমস্যা নাই, এমনি ওই প্রেশার ওষুধ দিয়েছে, কোরাসিক 8, আরেকটা হচ্ছে যে এই সকালবেলা আর কি দুইটা ওষুধ দিয়েছিল আর কি। তো ডাক্তার ওনাকে প্রেশার বেশি, তারপরেও ২ টা ওষুধ দিছিল আরকি। এই ভদ্রলোকের প্রেশারের কারণ যদি আমরা খুঁজে দেখি, তাহলে গিয়ে দেখবেন যে ওনার এই খাদ্য অভ্যাসের কারণে, জীবন অভ্যাসের কারণে, মানসিক চাপের কারণে দেহে ইনসুলিন সবসময় বেড়ে আছে। তো উনাকে উদ্ধার করতে গেলে, রক্ষা করতে গেলে ইনসুলিনটাকে কমিয়ে আনতে হবে। তা না করে যদি ইনসুলিন যে ঘুঁটু করে, যে ভেজাল করে তারপরে প্রেশার বাড়িয়ে রেখেছে, আমি শুধু ঔষধ দিয়ে প্রেশারটাকেই কমানোর চেষ্টা করলাম, কিন্তু এই ঘুঁটুটাকে বন্ধ করলাম না, তাহলে কিন্তু আল্টিমেটলি সমস্যার সমাধান হবে না। সকাল সন্ধ্যা আপনি ওষুধ খেতে পারবেন, কিন্তু আপনার ঝুঁকি বিশেষ কমবে না আসলে। তো যাই হোক, দেখি আমরা চিকিৎসক কি বলেন। আচ্ছা দর্শক, আপনি কি জানতে চাচ্ছেন? আপনার প্রশ্নটা আমাদেরকে করুন। আমি এই প্রেশারটাতে দুইটা ওষুধ খালি একটু কন্ট্রোলে থাকে, কিন্তু ওই বুকে একটু পিন করে এই বাঁ পাশে আর কি। অনেক কোনো রিস্ক আছে কিনা, ডায়াবেটিক, স্মোকার, না, ডায়াবেটিস নাই। স্মোকিং করেন কিনা, আপনার ফ্যামিলিতে হার্ট ডিজিজের কোনো সমস্যা আছে কিনা? এই যে আরেকটা ভুল ধারণা, ডায়াবেটিস নাই। আপনার যদি হাই প্রেশার থাকে, তাইলে আপনার ডায়াবেটিস আছে। এখন অনেক লোকেই শুনে যে আজকেও নেই বলে কি? একটু কথাটা মন দিয়ে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেই ক্ষেত্রে রোগীর দেহে ইনসুলিন হরমোনটা ১০ বছর, ১৫ বছর বা ২০ বছর ধরে বেশি ছিল। প্রতিদিনই তার ইনসুলিনটা মাত্রা থেকে অনেক বেশি থাকে। এই অবস্থা যদি ১০ বছর, ১৫ বছর ধরে চলে, তখন শরীরটা ক্ষতিগ্রস্ত হতে এমন একটা পর্যায়ে যায়, যখন রক্তের চিনির মাত্রা আর নিয়ন্ত্রণে থাকে না। তাহলে অসুখটা আসলে একই অসুখ। শুরু হয়েছে ১০ বছর বা ১৫ বছর বা ২০ বছর আগে। ধীরে এই ইনসুলিনটা বাড়ছে, বেড়েই চলেছে, কিন্তু আমরা কখনো পরীক্ষা করিনি, আমরা দেখতে পাইনি। কিন্তু কারো এই কিছু লক্ষণের মাধ্যমে বুঝতে পারি যে আমাদের এটা হয়েছে। কেমন? যদি কারো হাই প্রেশার থাকে, তাহলে তার ইনসুলিন বেড়ে রয়েছে। যদি কারো ঘাড় কালো হয়ে গিয়ে থাকে, তাহলে তার ইনসুলিন বেড়ে রয়েছে। স্কিন ট্যাগ বা ওই যে আঁচিল, ছোট আঁচিল যদি দেখেন ঘাড়ের চারপাশে ছোট আঁচিল, চোখের এখানে আঁচিল, অনেকের এইদিকেও হয়, কুঁচকিতে আঁচিল হচ্ছে, তাহলে আপনার ইনসুলিন বেড়ে রয়েছে। যদিও রক্তে চিনি স্বাভাবিক, কিন্তু ইনসুলিনটা কিন্তু বেড়ে গিয়েছে। তো এটা সুস্থ অবস্থা না। এটাই আমি বলছি আসলে এই ডায়াবেটিস রোগ। আর চিনিটা বাড়বে কখন? এই রোগটাই যদি আমরা এটাকে সমাধান করতে না পারি, এটা একটা সময় গিয়ে আমাদের দেহ বা আমাদের প্যানক্রিয়াস আর এত ইনসুলিন উৎপাদন করেই সারতে পারে না, আর করতেই পারে না। যদিও সে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ইনসুলিন তৈরি করে দিচ্ছে, কিন্তু দেহ যতটা ইনসুলিন দাবি করছে, অতটা ইনসুলিন সে তৈরি করতে পারছে না। তখন গিয়ে চিনিটা বাড়ে। তার মানে যখন আমার দেহের যে ওই অব্যবস্থাপনার সঙ্গে প্যানক্রিয়াস আর মানাতেই পারছে না, তখন গিয়ে চিনি বাড়ে। তখন ডাক্তাররা বলে ডায়াবেটিস। কিন্তু আমরা যদি আগের থেকেই ইনসুলিনটা যে বেড়ে রয়েছে, এটাকে যদি পরীক্ষা করে বুঝতে পারতাম, ফাস্টিং ইনসুলিন পরীক্ষা করে, অথবা ওই যে লিপিড প্রোফাইল পরীক্ষা করে TGH, DL রেশিও দেখে আমরা যদি এটাকে আগে বুঝতে পারতাম, তাহলে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ইনসুলিনটাকে কমিয়ে নিয়ে এলে এই ঝামেলাটার মধ্যে আর পড়তাম না। তাহলে আর ডায়াবেটিস রোগটাই হতো না। তাহলে আমাদের প্রেশার বেড়ে থাকতো না। তাহলে আমাদের ওই ইরেকটাইল ডিসফাংশন হতো না। মেয়েরা যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছে, সেটাতে ভুগতো না। তো অ্যা তো স একটাই সমস্যা, যেটার থেকে অনেকগুলো অ্যা কি বলে যে উপসর্গ আমরা দেখতে পাই। তো আমরা চিকিৎসা করছি শুধু উপসর্গগুলোকে। PCOS নিয়ে আসে, তাকে হরমোনের ওষুধ খাওয়ানোর চেষ্টা করছি। অথচ তলায় যেই সমস্যাটা, তার দেহে অতিরিক্ত ইনসুলিন, সেটাকে কমাচ্ছি না। তার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে বলছি না। ফলে উপকার হচ্ছে না। তো না, হার্ট ডিজিজ তো আমি সবসময় কার্ডিওলজিস্টের কাছে যাই, যাই ওনার কাছে দেখাই, ওষুধ দেখাই। উনি তো হার্ট ডিজিজের পর্যন্ত হার্টের কোনো সমস্যার ওষুধ দেয় নাই। এমনিও প্রেশার ওষুধ দিচ্ছে আর কি, প্রেশার আছে। আচ্ছা, উনি 2 বেলা প্রেশার ওষুধ আচ্ছা, খান। 2 বেলা প্রেশার ওষুধ নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। অনেক সময় আমরা যে এক্সেন্ট্রিক ডোজে দিই, যে দিনে একটা দিই, রাতে একটা দিই। কারণ একটা ওষুধে যদি হাই ডোজে দিই, দেখা যায় অনেকে টলারেট করতে পারে না, সাইড ইফেক্ট হয়। সেজন্য আমরা এটাকে এক্সেন্ট্রিক ডোজে দিই। অনেক সময় কম্বিনেশন ড্রাগও দিই। আর সেকেন্ড হলো ওনার যে বুকে ব্যথা, এই যে আমরা যেটা প্রথমে বলেছি যে বুকে ব্যথা মানে হার্ট ডিজিজ না। হার্ট ডিজিজ ছাড়া অন্য ব্যথা হতে পারে। সেটাকে ইভালুয়েট করার জন্য উনি যে ডাক্তারের কাছে গিয়েছেন, ইসিজি করে পাশাপাশি ইটিটি করলে এটা বোঝা যাবে যে কার্ডিয়াক ডিজিজ কিনা। 80% কেসে আমরা ইটিটি দেখে বলতে পারি যার ইসকেমিক হার্ট ডিজিজ বা বুকে রক্তনালীর ব্লকজনিত রোগ। যদি রক্তনালীর ব্লকজনিত রোগ হয়, তাহলে ইটিটির পরে আমরা এনজিওগ্রাম বা অন্য কিছু করে তার এটা ক্লিয়ার পিকচারটা আমরা তাদেরকে বলে দিতে পারি। উনি সম্ভবত একজন কার্ডিওলজিস্টের সাথেও কনসালটেশনে আছেন, সেটাই বললেন। ডেফিনিটলি, যেহেতু ওনার বুকে ব্যথার জন্য অন্য কোনো অ্যালার্মিং বা অন্য কোনো ওষুধ দেয় নাই, আমরা ধরে নিব এটা নন কার্ডিয়াক বা কার্ডিয়াক রোগ ছাড়া অন্য কারণে বুকে ব্যথা। এইখানে যারা এই হৃদরোগ না, উচ্চ রক্তচাপের জন্য যারা ওষুধ খাচ্ছেন,
তাদের কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে খেয়াল করা দরকার। আমার কথাকে বিশ্বাস করার দরকার নেই। আপনারা ওই গিয়ে খালি পেটে একটা লিপিড প্রোফাইল পরীক্ষা করে তারপরে TG/HDL রেশিওটা দেখুন। আমি প্রেডিক্ট করছি, আমি পূর্বাভাস দিচ্ছি আপনাদেরকে যে আপনাদের এই রেশিওটা অনেক বড় হবে। ২ এর থেকেও অনেক বেশি বড় হবে। আর চাইলে একেবারে আপনারা যদি ফাস্টিং ইনসুলিন পরীক্ষাটা করতে চান, খালি পেটে গিয়ে রক্ত দিয়ে কতটা ইনসুলিন রয়েছে রক্তে সেটা পরিমাপ করে দেখবেন। সেটা দেখেও নিশ্চিন্ত হতে পারেন। তাহলে জানবেন যে আপনার দেহে এই গন্ডগোলটা চলছে, আমি যেটাকে বললাম। আর এই গন্ডগোলটাকে সমাধান করতে পারলে কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকিও অনেক কমে যাবে। তো অ্যাম তো শুধুমাত্র ওই সকাল বিকাল ওষুধ খাচ্ছি, আমার প্রেশার নরমাল রয়েছে, এটা করাটা ঠিক হবে না। তবে এই খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে যদি কেউ প্রেশারকে কমিয়ে আনতে চান এবং যিনি বর্তমানে প্রেশারের ঔষধ খাচ্ছেন, তাকে কিন্তু একজন চিকিৎসকের অধীনে এটা করতে হবে। যদি একলা, একলা করেন তাহলে কিন্তু গন্ডগোল লাগতে পারে। ঠিক আছে? অ্যা খাদ্যাভ্যাস পরিবর্তন, খাবার থেকে শর্করা বাদ দিলে প্রেশার এমনিতেই কমে। তার মধ্যে আপনি যদি আবার ঔষধ খান তাহলে ডাবল কমবে এবং এমনভাবে কমতে পারে যে আপনি উঠে দাঁড়াতে পারবেন না। আর হঠাৎ করে উঠে দাঁড়ালেন না বুঝে, আপনার প্রেশার খুব লো, উঠে দাঁড়ালেন, মাথা চক্কর খেলেন, ধপাস করে পড়লেন। যদি আশেপাশে এরকম কিছু থাকে যেখানে পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন, রাস্তার মধ্যে যদি এই ঘটনা ঘটে যে ধপাস করে আপনি পড়ে গেলেন, গাড়ি চাপা পড়লেন, এরকম হতে পারে কিন্তু। সুতরাং এই কাজটা চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া করবেন না। ইজি হেলথ অ্যান্ড এডুকেশনের বা easyhealtheducation.com এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু সেই সেবা দিচ্ছি। আপনাকে আপনি যদি নিজের খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে সুস্থ হতে চান, তাহলে আমাদের চিকিৎসক আছেন যিনি আপনাকে ঔষধ কি করে কমাতে হবে সেটা বলে দিতে পারবেন। আপনাকে সে বিষয়ে সাহায্য করতে পারবেন। কিন্তু আপনি চাইলে তবে আমাদের চিকিৎসক আপনাকে নিজে থেকে গিয়ে বলবেন আপনি ঔষধ কমান। আচ্ছা, দর্শক আপনাকে ধন্যবাদ। সো এই যে যারা অনেকদিন ধরে হাইপারটেনশনে ভুগছেন, মানে হাই ব্লাড প্রেশারে ভুগছেন, তাদেরকে যে ওষুধগুলো আপনারা দেন সেখানে নিশ্চয়ই এমন ওষুধও থাকে যেটা হার্টকে সেভ করবে। মানে হার্টের জন্য প্রোটেক্টিভ মেডিসিন আপনারা দিয়ে থাকেন। এটা একটা ভালো। আমাদের কাছে রোগীরা এসেই বলে প্রথমে যে আমি তো হার্টের ওষুধ খাই, আমি ব্লাড প্রেশারের ওষুধ খাই। সে একটা ওষুধকে আইডেন্টিফাই করে ফেলে বা ক্লাসিফাই করে ফেলে যে এটা প্রেশারের ওষুধ, এটা হার্টের ওষুধ, এটা গ্যাস্ট্রিকের ওষুধ, এটা ডায়াবেটিকের ওষুধ। তো আমি রোগীদের এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব, কোনো ওষুধ ইন্ডিভিজুয়াল কোনো রোগের জন্য দেওয়া হয় না। দিস ইজ কম্বিনেশন ট্রিটমেন্ট। সবগুলো মিলে কালেক্টিভলি একটা রোগের জন্য দেওয়া হয়। একই ওষুধ হার্টের কাজ করবে, একই ওষুধ আবার দেখা যাচ্ছে যে প্রেশারের কাজ করতেছে। সুতরাং আপনি যেটাকে প্রেশার ওষুধ ভাবতেছেন সেটা আসলে হার্টের জন্য দেওয়া হতে পারে। আবার হার্টের চিকিৎসা যেটা দেওয়া হচ্ছে প্রেশার দিতে পারে। ডোজের তারতম্য হয়। নাম হয়তো একই রকম। সেজন্য আপনারা কোনটাকেই মানে আলাদা করবেন না। আমাদের যেটা কমন প্র্যাকটিস রোগীরা এসে বলে যে আমি প্রেশার ওষুধ খাচ্ছি। আসলে দেখা যাচ্ছে তার কার্ডিয়াক কোনো প্রবলেমের জন্য এটা দিয়েছে। একই ওষুধ আসলে অনেক কাজ করে। আপনি কোনো ওষুধকে এরকম ক্লাসিফাই করা দরকার নাই যেটা হার্টের ওষুধ, এটা মানে এই প্রেশারের ক্ষেত্রে ওষুধ। চিকিৎসকের পরামর্শের উপরেই যেন ডেফিনিটলি তারা চিকিৎসকের পরামর্শ। তারা বিশ্বাস করে। এটা খুব ভালো কথা। যদি ঔষধ খান তাহলে ডাক্তারের উপরে নির্ভর করবেন। নিজে পণ্ডিতি কইরেন না। তাহলে কিন্তু গন্ডগোল লাগবে। এখন একটা বিষয় আমি জানতে চাই যে এখন তো শীতকাল। শীতে দেখা যায় যে যারা শ্বাসকষ্টের রোগী আছেন, যে ক্রনিক যারা বিভিন্ন ডিজিজে যারা ভুগছেন তাদের সেটা অনেকটা বেড়ে যায়। আবার হার্টের রোগীদের জন্য এই শীতকাল সময়টা একটা খারাপ সময় হতে পারে। সো এই বিষয়টা নিয়ে কি বলবেন? শীতকালে হার্টের রোগীদের জন্য আমার কিছু পরামর্শ আছে এবং হার্টের রোগীদের ঝুঁকি কি আছে সেটা আমি বলতে চাই। শীতকালে যখন আমাদের দেশে তো ঢাকা শহরে আসলে অত শীত না, ঢাকার বাইরে মোটামুটি ভালোই শীত এবং অন্যান্য জায়গায় যারা থাকে শীত বেশি। শীতকালে কিন্তু নরমালি ভেসো কনস্ট্রিকশন হয়, মানে হার্ট ব্লাড ভেসেল যেটা সংকুচিত হয়ে যায়। ফলে দেখা যায় প্রেশারের সংখ্যা বাড়ে, স্ট্রোকের সংখ্যা বাড়ে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। সেকেন্ড হলো যাদের আগে থেকে হার্ট অ্যাটাকের সমস্যা আছে বা ব্লকজনিত রোগ আছে বা ইসকেমিয়া আছে, তারা যদি কোল্ড ওয়েদারে হাঁটে বা কোল্ড মানে ঠান্ডা খাবার বেশি খায়, তাহলে ভেসো কনস্ট্রিকশন বা রক্তনালী সংকুচিত হয়ে চেস্ট পেইন বাড়তে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের উচিত হবে যে কোল্ডটাকে অ্যাভয়েড করা। যদি বাইরে যায় তাহলে ওয়ার্ম ওয়াটার পরবে, ওয়ার্ম ক্লদিং যেটা পরবে, স্কার্ফ পরতে পারে মেয়েরা, মাফলার বা ক্যাপ পরতে পারে। পাশাপাশি রেগুলার হট মিল্ক, হট ওয়াটার খাবে, পর্যাপ্ত রকম ব্যায়ামও করবে, ঘরেই করবে। আরেকটা যেটা প্রবলেম হয় যে শীতের জন্য অনেকে বাইরে যায় না, ওয়েট গেইন করে, কোলেস্ট্রল বাড়ে। সেক্ষেত্রে রেগুলার হাঁটাটা অভ্যাস করতে হবে। নট খাদ্যটা যদি সঠিকভাবে খাই তাহলে কিন্তু ব্যায়াম ছাড়াই আমার কোলেস্টেরলও বাড়বে না। অবশ্য মানে কোলেস্টেরল বাড়া বলতে এলডিএল বাড়া। এলডিএল বাড়লে নিয়ে ভাবছে কে? যদি আমার টিজি/এইচডিএল রেশিওটা ১.৫ এর নিচে থাকে তাহলে এলডিএল বাড়লেই আমার কি? বরং আরো ভালো। এটা গবেষণায় দেখা গিয়েছে যাদের এই টিজি/এইচডিএল রেশিও কম এবং তাদের কোলেস্টেরল বেশি তারা কিন্তু দীর্ঘদিন বাঁচে এবং তাদের অসুখ-বিসুখ কম হয়। এটা একটা গবেষণায় দেখা গিয়েছে। ইন কোল্ড ওয়েদার যাদের হার্ট ডিজিজ আছে তারা নর্মাল ওয়েদার এনভায়রনমেন্টে অথবা একটু ওয়ার্ম এনভায়রনমেন্টে হাঁটবে। সেক্ষেত্রে তাদের ঝুঁকিটা কমে যাবে। আমার মেসেজটা হলো যাদের হার্ট অ্যাটাক আছে বা হার্টে ব্লক আছে তারা ঠান্ডা ওয়েদারে হাঁটবেন না। ঠান্ডা ওয়েদারে হাঁটলে আপনার হার্টের ব্যথা বাড়তে পারে, আপনার হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে, আপনার প্রেশার বাড়তে পারে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে ঠান্ডা অ্যাভয়েড করে নর্মাল যে টেম্পারেচার আছে সেখানে হাঁটার জন্য। অনেকে আছে আমাদের বলে যে আমাদের ডায়াবেটিক আছে, আমাদের হাঁটতেই হবে। তাহলে আগে লাইফ, তারপর ডায়াবেটিক। আপনি যদি ঝুঁকিতে পড়ে যান তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আপনার খুব বেশি লাভ হবে না। আপনি হাঁটবেন ওইরকম ওয়েদারে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে, হার্টও ভালো থাকবে। মানে খুব বেশি সেটা করার সবচেয়ে কার্যকরী পথ হচ্ছে খাবার থেকে শর্করা বাদ দিয়ে দেওয়া। তাহলে শর্করা বাদ দিয়ে দিলে রক্তে চিনি বাড়ে না। আর ডায়াবেটিস রোগটা কি? রক্তে অতিরিক্ত চিনি। এই চিনিটা আসে কোত্থেকে? খাবার থেকে। তো যদি আমি খাবার থেকে চিনি না খাই, শর্করা জাতীয় খাবার না খাই, যেটা হজমের পরে চিনি হয়ে যাবে, তাহলে আমার রক্তে চিনিটা বাড়বে না। তো চিনি না বাড়লে আপনার যদি ৩ মাস আপনি রক্তে এরকম রাখতে পারেন যে আপনার রক্তে চিনি বাড়ছে না, তাহলে তো তারপরে HbA1c পরীক্ষা করলে আপনার আসবে নরমাল।
কারণ গত ৩ মাসে আপনি শর্করা খাননি, রক্তে চিনিও বাড়েনি। তো তাহলে আপনার ডায়াবেটিস নাই। সহজ কথা। আর সঙ্গে এই যে এম আ হৃদরোগের যে ঝুঁকি সেটাও কমে যাবে। কারণ হচ্ছে যেহেতু আপনি শর্করা খাননি, রক্তে চিনি বাড়েনি, চিনির জন্য ইনসুলিনের দরকার পড়েনি। ইনসুলিন মাত্রাতিরিক্ত যে রক্তে আপনার দেহে অবস্থান করবে তার কারণ নেই। কারণ মিটে গিয়েছে। ফলে দেহটা সুস্থ হয়ে যাবে। সহজ ব্যাপার। কোল্ডের যে যাওয়া যাবে না। এক্সপোজার সেটা এড়িয়ে চলার পরামর্শ অবশ্যই। আপনি দিচ্ছেন। আচ্ছা, আমরা জানি যে স্যার ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে শুধুমাত্র হার্টের ডিজিজ না, যেকোনো নন কমিউনিকেবল ডিজিজের একটা সরাসরি যোগসূত্র আছে। আপনারা বলে থাকেন যে অন্তত 30 মিনিট করে হাঁটা। তো এই যে এখন আমাদের জীবন আসলে এত ব্যস্ত বা আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই রাস্তাটা হয়তো পাই না, যে বাসা থেকে নেমে যে আমরা একটু হাঁটবো সেই পরিবেশটা অনেক সময় আমরা পাই না। সেটার অভাবে দেখা যায় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করে মানে হয়ে উঠছে না। সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ রোগীদের জন্য? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। হাঁটতে তো পারি না। আর হাঁটতে গেলে আমাদের সামনে দিয়ে যে ধুলা ওড়ে, যে ওই গাড়ি ঘোড়া থেকে যে পোড়া গ্যাস যেগুলো বেরোচ্ছে, আ এবং আমাদের পরিবেশ যেরকম আ নোংরা আসলে, ঢাকা শহর তো নোংরা শহরগুলোর মধ্যে বেশ উচ্চ মানে শীর্ষস্থানের দিকে রয়েছে। তো শুধু ঢাকা শহর না, আমাদের দেশ-গ্রামগুলোতেও এখন আসলে অবস্থা এরকম খানিকটা হয়ে যাচ্ছে যে বেরোনো যায় না। আম তো ওই বললাম, ব্যায়াম করা ভালো। কিন্তু যদি আমি খাদ্য অভ্যাসটাকে সঠিক করতে পারি, তাহলে ব্যায়াম ছাড়াই শরীর ভালো থাকে। আর অ্যাম এই বিষয়ে এটা কার কথা শুনলাম, নাম ভুলে গেলাম। একটা পডকাস্টে শুনেছিলাম যে, আদিবাসী ওই যে ইনুইটদের একটা এক এক নেতাকে, ইনুইট বা রেড ইন্ডিয়ানদের একটা গোত্রের এক নেতাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, বলা হয়েছিল মানে তাদেরকে জানানো হয়েছিল যে, আমাদের আধুনিক শহরের মানুষ তো দৌড়ায়। সকালবেলা উঠে দৌড়ায়। তো সেই ভদ্রলোক নাকি অবাক যে, "দৌড়ায় কেন?" "শরীর ভালো রাখার জন্যে।" বলে, "শরীর ভালো রাখার জন্য মানে এমনি দৌড়ায়?" তো যিনি গিয়ে তথ্যটা দিয়েছেন তিনি বলছেন, "হ্যাঁ, এমনি দৌড়ায়।" তো তিনি তখন হেসে ফেলছেন। "আমি তো জানতাম মানুষ দৌড়ায় ২ টো কারণে। সেটা কি? যদি আমার আত্মরক্ষা করার জন্য দৌড়তে হয় তাহলে দৌড়াও। অথবা আমার চ আমি কোনো একটা জিনিসকে পেতে চাই, সেটা পাওয়ার জন্য দৌড়তে হবে, তাহলে দৌড়াও। এছাড়া দৌড়াবো কেন?" মানে এই ভদ্রলোক রেন ইন্ডিয়ান গোত্রের মানুষ। তিনি অত্যন্ত সুঠাম দেহের অধিকারী। তিনি দৌড়ান না। তো তিনি বলছেন যে, "আমি দৌড়াই যদি আমি দেখি যে পেছনে আমার পেছনে অ্যাম বাঘ, সিংহ কিছু একটা এসছে যেটা আমাকে মেরে ফেলতে পারে, তখন আমি দৌড়াই যান বাঁচানোর জন্যে। আর যখন আমার কোনো কিছু একটাকে ধরবো, শিকার ধরবো, শিকার আমার থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে, তখন আমি দৌড়াই। এছাড়া অন্য সময় দৌড়াবো কেন?" তো এম আমাদের সামনে এই দৌড়ানোটাকে, ব্যায়াম করাটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমরা এখন খানিকটা কি বলব যে, এটা থেকে যে খাদ্যাভ্যাস বেশি গুরুত্বপূর্ণ, সে কথাটাকে ভুলে গিয়েছি এবং আমরা মহাবিপদের মধ্যে আছি। তো ব্যায়াম করা ভালো, ব্যায়ামের অনেকগুলো উপকার আছে। আমাদেরকে ব্যায়াম করতে হবে। কারণ মানুষ আসলে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে দিয়েছিলেন, আমরা এই যে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকবো, এইরকম পরিবেশে থাকার জন্য আমাদের দেহটা তৈরি করা নয়। বরং আমাদের বাইরে থাকার কথা। সূর্যের আলোতে থাকার কথা। দিন হলে আমরা বাইরে থাকবো। এটাই আম আমাদের দেহটাকে যেভাবে তৈরি করা হয়েছে সেটা দেখে বিজ্ঞানীরা বলছেন যে, দেখে মনে হচ্ছে এটাকে তৈরি করা হয়েছে সূর্যের আলোতে থাকার জন্যে, খোলা পরিবেশে থাকার জন্যে, চলাফেরা করার জন্যে। কিন্তু আমরা সেটা না করে বিপদের মধ্যে পড়ছি। তো চলাফেরা সেজন্য অত্যন্ত জরুরি। ব্যায়াম করাটা ভালো। কিন্তু ভুল খাদ্যাভ্যাস করে তারপরে ব্যায়াম করলে লাভ হয় না। গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে খাদ্যাভ্যাসটা। ১ম হলো যে আপনি যে ওপেন স্কাইতে হাঁটেন অ্যারোবিক এনভায়রনমেন্টে সেটা বেস্ট। মোস্ট অফ দ্য ডেজ আপনি হাঁটবেন। 30 মিনিটস হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে এবং শরীর ঘামে এরকম। আস্তে, আস্তে হাঁটলে হবে না। কিন্তু প্রত্যেকে কি একই নিয়ম ফলো করবে? আসলে তা না। যার হার্ট ডিজিজ আছে, যে অল্প হাঁটলে ব্যথা হয় তার জন্য কিন্তু এটা না। আমরা বলি উইদিন লিমিট। আপনার বডি যতটুকু পারমিট করে, অ্যালাও করে আপনি ততটুকুই হাঁটবেন। অনেকে বলে যে আমার তো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস তো কমে না। সেক্ষেত্রে আপনি ডায়াবেটিকের অন্য ওষুধগুলা মাত্রা বাড়ায় দিবেন। হয় ইনসুলিন অথবা মুখে খাওয়ার ওষুধ। কিন্তু জোরে হাঁটতে যেয়ে আপনি কোনো ঝুঁকির মধ্যে পড়তে পারবেন না। সেকেন্ড হলো যে আপনি যদি বাইরে এনভায়রনমেন্ট না থেকে হাঁটান, অনেকে ট্রেডমিল কিনে, ট্রেডমিল এক্সারসাইজ করতেছে, অনেকে ফিজিক্যাল এক্সারসাইজগুলো বাসায় করতেছে। সেগুলো আপনি করতে পারেন। একদম এভয়েড করা যাবে না। সেক্ষেত্রে আপনার দেখেন ওয়েট গেইন হচ্ছে, ক্যালোরি বার্ন হচ্ছে না, কোলেস্টেরল বাড়তেছে। তো যাদের ডিজিজ আছে বা ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই এগুলো নিয়ম মেনে তারপর ওষুধ খেতে হবে। একটাকে বাদ দিয়ে আরেকটা করা যাবে না। তার মানে উনি এখনো জানেন না যে আমি বাড়িতে থেকে কোনো ব্যায়াম ছাড়াই শুধু খাবার থেকে শর্করা বাদ দিয়ে দিলে আমার ওজন কমতে থাকবে। ম্যাজিকের মতন কমতে থাকবে। এমনভাবে কমবে যে ওনারা হয়তো অনেকে বলবেন, "এত দ্রুত কমে গেল কেন? এটা তো হেলথি ওয়েট লস না।" তো যদিও ঔষধ খেয়ে যদি একই ঘটনা ঘটে তখন তারা বলেন, "দেখেছ কি ভালো? হ্যাঁ? কি দ্রুত ওজন কমিয়ে দিয়েছে?" তো এম আ খাবার থেকে শর্করা বাদ দিলে ১ম এ আপনার দেহে জমে থাকা অতিরিক্ত পানি বেরিয়ে যাবে।
তো সে কারণে ১ম ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ হতে পারে আপনার ওজন অতি দ্রুত কমবে। এটা কিন্তু ক্ষতিকর কিছু নয়। অতিরিক্ত পানি দেহের মধ্যে আটকে ছিল, বয়ে বেড়াচ্ছিলেন, কোনো কারণ নেই সেটাকে ধরে রাখার। আর এরপরে আপনার দেহে চর্বি ভাঙা শুরু হয়। চর্বি ভেঙে ধীরে, ধীরে চর্বিটাও কমতে থাকে। তখন ওজনটা ধীরে, ধীরে কমে। তো চট করে যে তখন ওজন কমবে তা না। তো সুতরাং ১ম এর ওই যে ২-৩ সপ্তাহের অতিরিক্ত ওজন কমাটা, দ্রুত ওজন কমাটাকে কেউ ভীতিকর হিসেবে দেখবেন না। অনেকে বলবেন যে আপনার ত্বক ঝুলে পড়বে। সে সমস্যা কারো, কারো ক্ষেত্রে একটু হবে যদি আপনার ওজন অত বেশি হয়ে থাকে। কিন্তু যদি কেউ উপোস করে তাহলে তার দেহে অটোফ্যাজি হয়। অটোফ্যাজি প্রক্রিয়াতে যদি আমাদের দেহে এমন কোনো অঙ্গ থাকে যেটা প্রয়োজনীয় নয়, আমাদের দেহ করে কি সেটাকে ভেঙে দেহের কাজে লাগিয়ে ফেলে। তো তাতে দেখা যায় প্রাকৃতিকভাবেই যারা অনেক মোটা ছিলেন কিন্তু এই অ্যাম অ্যা ধরুন কেটোজেনিক ডায়েটের মাধ্যমে ওজন কমিয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় এই বাড়তি চামড়া থাকে না। এটা কিছুদিন সময়ের মধ্যেই ধীরে, 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 ধীরে নাই হয়ে যায়। এবং ত্বক আবার টান, টান সুন্দর ত্বক হয়ে যায়। তার কারণ হচ্ছে এই অটোফ্যাজি প্রক্রিয়া পেছন থেকে এই জিনিসটাকে সরিয়ে নিয়েছে। দেহ নিজেই তার অতিরিক্ত জিনিস যেটা প্রয়োজন নেই সেটাকে সরিয়ে দেহটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছে। এরকম করে। এবং পাশাপাশি আমরা বলি যে হার্টের বান্ধব কিছু খাবারের কথা আপনারা বলেন যে হার্ট ফ্রেন্ডলি ফুড হ্যাবিট যেটাকে আপনারা এনকারেজ করে থাকেন। তো সেটা আসলে কি? হার্ট হেলদি ফুড বলতে আমরা বলি রেড মিট আপনি এভয়েড করবেন। যত পা তত খারাপ। গরু, ছাগল, মহিষ, ভেড়া, ৪ পা এগুলো খারাপ। মাছ কোনো পা নাই। সব মাছ আপনি খেতে পারেন। তার মধ্যে চিংড়ি অনেকগুলো পা আছে। তাহলে চিংড়ি মাছ আপনার জন্য খারাপ। এই কথাটা এক্কেবারেই ভুল। মানে এই কথাটা যে কত বড় ভুল এটা সম্পর্কে উম কি জানি উনি লেখাপড়া করলে হয়তো ব্যাপারটা করতে পারতেন। আ মাংস গরুর যদি মানে ৪ পাওয়ালা যে প্রাণীগুলো, সেগুলোর মাংস আসলে আমাদের জন্যে অত্যন্ত, অত্যন্ত উপকারী। ফার্মে বড় করে তারপরে সেটা খেলে আমাদের জন্য উপকার কিছু কমে। কিন্তু আম সেটা তো ভিন্ন সমস্যা। সেটা তো আমরা ওই বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। সে কারণে ফার্মে এই গরু বড় করার চেষ্টা করছি। তা না করে আমরা যদি এই পদ্ধতিটাকে বাদ দিয়ে আমরা প্রাকৃতিক পরিবেশেই গরুকে বড় করার ব্যবস্থা করতে পারতাম, তাহলে কিন্তু গরু, ছাগল, ভেড়া যাই বলেন দুম্বা, হরিণ এদের মাংস আমাদের জন্যে অত্যন্ত উপকারী হতো। তো এগুলো আমরা আসলে যাদের হৃদরোগের সমস্যা, শর্করা বাদ দিয়ে তারা যদি এগুলো খায়, তাদের কিন্তু উপকার হবে। তো এগুলোকে খাওয়া বন্ধ করা চলবে না। সেক্ষেত্রে চিংড়ির মধ্যে আবার বড় চিংড়িটা খারাপ। যেসব তেল জমে যায় না। ধরুন যে নারকেল তেল জমে এটা খাওয়া যাবে না। সয়াবিন তেল আবার জমে না। এটা আপনি খেতে পারবেন। বলে কি? নারকেল তেলটা সয়াবিন তেলের তুলনায় নারকেল তেলটা অনেক বেশি উপকারী। নারকেল তেলটা সবথেকে ভালো তা বলছি না। কিন্তু সয়াবিন তেলের তুলনায় নারকেল তেলটা অনেক বেশি উপকারী। নারকেল তেলটা স্যাচুরেটেড ফ্যাট। এটা স্থির চর্বি বলতে পারেন। আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে এই সয়াবিন তেল, যেটা হচ্ছে অস্থির অ্যা চর্বি। অস্থির চর্বি বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। কারণ সে তো অস্থির। বিক্রিয়া করে সে আর তেল থাকে না, হয়ে যায় বিষ। আর এদিকে এই নারকেল তেলটা যেহেতু সে স্থির, সে অক্সিজেনের পাশ দিয়ে গেলেও সে ফিরে তাকায় না। সাধুর মতন, ধ্যানের মধ্যে আছে। সুতরাং পাশ দিয়ে উর্বশী যখন হেঁটে যায়, সাধু চোখ খুলে তাকায় না। আর এ সয়াবিন তেলটা হচ্ছে পাড়ার চ্যাংড়া পোলার মতন। সামনে দিয়ে যাই যাক, সঙ্গে, সঙ্গে এদিক ওদিক দেখে। এককালে আমি ওরকম করতাম। যাই হোক, তার মানে এই সয়াবিন তেলটা অবশ্যই বর্জনীয়। সয়াবিন তেলটা অত্যন্ত ক্ষতিকর। এটা মানে উৎপাদন প্রক্রিয়া, এটার মধ্যে ওমেগা 6 বেশি, এটা অত্যন্ত ইনফ্ল্যামেটরি। হৃদরোগের একটা সবথেকে বড় কারণ হচ্ছে ইনফ্ল্যামেশন। রক্তনালীর মধ্যে যে জমে, এই প্লাক জমে বা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, এই যে চর্বি জমে যায়, তার একটা বড় কারণ হচ্ছে এই ইনফ্ল্যামেশন, প্রদাহ। সয়াবিন তেল খেলে আপনার প্রদাহ বাড়ে। এটা প্রমাণিত। সুতরাং সয়াবিন তেলে না, বরং নারকেল তেল খেলে তুলনামূলকভাবে ভালো। আরও ভালো কোনটা? চর্বি খেলে, ঘি, মাখন, গরুর চর্বি, এটা খেলে আরও বেশি ভালো। কারণ এরা স্থির চর্বি। এরা বিক্রিয়া করে অচর্বি হয়ে যায় না। আর সয়াবিন তেলটা দেখতে আমরা মনে করি তেল, কিন্তু সেটা অস্থিরতার কারণে বাতাসের সঙ্গে বিক্রিয়া করে অচর্বি হয়ে যায়। ওটা চর্বি থাকে না। সেটা খেলে আমাদের সর্বনাশ হয়। তো এই কাজ করা যাবে না।
বাটার জমে, ঘি জমে, এগুলো হার্টের জন্য খারাপ, অন্যান্য শরীরের অন্যান্য জন্য খারাপ। এগুলো আপনি খেতে পারবেন গ্রিন লিফি ভেজিটেবলস। এই শীতকালটা খুব ভালো হেলদি ফুড খাওয়ার জন্য। আপনি খাবেন কিন্তু হার্ট ডিজিজ যাদের আছে একবারে পেট ভরে খেতে পারবেন না, খাওয়ার পরে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন না, তাহলে বুকে ব্যথা, হয়রান লাগা, শ্বাসকষ্ট হওয়া এগুলো হতে পারে। শীতকালটা খাওয়ার জন্য আসলে খুবই এই গ্রিন লিফি ভেজিটেবল এইগুলো যে আপনাকে খেতেই হবে তা না। খেতে ভালো লাগলে একটু খেতে পারেন। কিন্তু খুব বেশি খাওয়ার মানে জোর করে খাওয়ার দরকার নেই। এগুলো সম্পর্কে যে কথা আমাদের বলা হতো যে এগুলো এইভাবে উপকারী, ওইভাবে উপকারী। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যাচ্ছে যে এগুলো ঠিক অত উপকারী নয়। আর দ্বিতীয় সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই অ্যাম গুলোর মধ্যে এমন কিছু টক্সিন থাকে, বিষাক্ত কিছু জিনিস থাকে যেগুলো আমাদের ক্ষতি করে। তো কখনো ক্ষতিটা হয় দীর্ঘমেয়াদী, খুব ধীরে, ধীরে যার কারণে আমরা ক্ষতিটা যে হচ্ছে চট করে ধরতে পারি না। অর্থাৎ আপনি কোনো একটা খাবার খেলেন, পাতলা পায়খানা শুরু হয়ে গেল। তখন তো বুঝতে পারেন যে এটা খেয়েছি পাতলা পায়খানা হয়েছে, সর্বনাশ এটা খাওয়া যাবে না। কিন্তু আপনি একটা জিনিস খেলেন, সেই খাওয়াটা ইমিডিয়েটলি আপনার কোনো সমস্যা হলো না। ৩ মাস ধরে খেলেন তাতে আপনার কিডনির ১২টা বেজে গেল। তখন তো আপনি বুঝতেও পারছেন না যে এটা কেন হলো। কারণ খাওয়ার পরপরই যে হয়েছে তা তো নয়। তো সেজন্যে এই অ্যাম যেমন ধরুন ওই যে পালং শাক এর উদাহরণটা আমি আগেও আপনাদেরকে দিয়েছি। প্রচুর পরিমাণে অক্সালেটস থাকে তার মধ্যে। তো পালং শাক কেউ আবার কাঁচা খায়। সর্বনাশের কথা। তো অক্সালেটস যদি আপনি কাঁচা খেয়ে নেন তাহলে আপনার দেহের মধ্যে ভয়ংকর ক্ষতি করবে। তো সুতরাং এই যে এই জিনিসগুলো যে একেবারে অ্যা শুধুই উপকারী, কোনোই ক্ষতিকর দিক নেই এগুলোর তা কিন্তু নয়। সুতরাং রয়ে সয়ে যদি খেতে ভালো না লাগে এগুলো খাওয়ার দরকার নেই আসলে। আর যদি খেতে ভালো লাগে তাহলে খেতে পারেন অল্প পরিমাণে। হ্যাঁ, ঠেসে পেট ভরে খেলে আ বিপত্তি বাড়ার সম্ভাবনা বেশি। ভালো, চমৎকার সব চমৎকার সবজি আমাদের সমাধান। আশেপাশে। আচ্ছা, আমরা একটি ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনে। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তো হলো না তো। আমার আমার স্যার এই যে ওয়াইফের বুকে ব্যথা। জি, আমি শুনতে পাচ্ছি। দর্শক আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, তো এই ব্যথাটা এই স্থানীয় একটা ধনবাড়িতে আমি একটা ডাক্তার দেখাইছি। তো উনি ওষুধ দিতে খাওয়াইলে ওষুধটা কমে থাকে। তারপরে আবার ওষুধ বাদ দিলেই এই মানে ব্যথাটা আজকে আবার খাওয়া বাদ দিচ্ছে। দর্শক আপনার কাছে দর্শক, আমার আপনি কি প্রশ্ন জানতে হলো, চাচ্ছেন? আমার একটু জানা আছে। আপনার এই ব্যথাটা আপনি যে ডাক্তারের কাছে গিয়েছেন, উনি কি বলেছেন হার্ট ডিজিজ বা হার্ট ডিজিজ ছাড়া কিনা? এটা আগে জানতে হবে আপনাকে ডাক্তারের কাছ থেকে। যে আপনার ওই কি রোগে উনি ভুগতেছেন। বলছে যে হ্যাঁ, উনি বলছে যে আপনার হাড়ে একটু ওই যে ইসিজি করা হয়েছে, 2 বার ইসিজি করা হয়েছে। একটু দাগ আছে, একটু স্পট আছে। আমি হাড়ের আচ্ছা, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। আমি ওনার ওই যে কোয়েরি সেটা পরিপ্রেক্ষিতে বলতে চাই। বুকে ব্যথা এবং ইসিজি উনি যেটা ক্লু দিয়েছেন আমাদেরকে, ইসিজিতে স্পট আছে। স্পট আছে বলতে মানে আমরা একটা বুঝতে যে অ্যাবনরমালিটি আছে আসলে। হয়তো ইস্কেমিক কোনো চেঞ্জ আছে অথবা ব্লক যেটা থাকার কথা সেটা হয়তো মানে কোনো সিম্পটমস এখানে আছে। সেই ক্ষেত্রে তার যদি চেস্ট পেইন হয় এবং ফ্রিকোয়েন্টলি হতে থাকে অবশ্যই পরবর্তী পরীক্ষাগুলো করবে। যেটা এবং কি করবে উনি যে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, উনার পরামর্শ মতে উনি পরবর্তী Exactly, যেই সেটা করতে হবে উনাকে। অনেকের ধারণা যে আমি তো ওষুধ খাচ্ছি ব্যথা কমে না কেন? সব ব্যথা কিন্তু ওষুধে কমবে না। ওষুধে ব্যথার মাত্রা কমে যাবে। আপনি যখন যে গ্রেড 4 এ ছিল বা হাই ছিল, 100% ছিল এটা 60% হচ্ছে 50%। তো অনেকের ধারণা যে আমি তো ওষুধ খাচ্ছি এত ব্যথা কমছে না। আপনার যদি আসলেই হার্ট ব্লক থাকে সেক্ষেত্রে সব ব্লক কিন্তু ব্যথা কিন্তু ওষুধ দিয়ে কমবে। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো একটি ছোট বিরতির পরে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল ইনফরমেশন পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি। আমাদের সাথে থাকুন। ও বাবা! মাত্র অর্ধেক গেছি আমি? সর্বনাশ করছে। একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। যাতে করে ও বাবা! এত লম্বা বিরতি কেন? বিরতি তো ০.৫ ঘন্টা মনে হচ্ছে। হায় বাপ! তো গিয়ে মনে হচ্ছে বাইরে গিয়ে বিড়ি ধরাইছে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আইছে। মোহাম্মদ আবুল খায়ের, কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভিস কলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতিতে যাবার আগে কথা হচ্ছিল হৃদরোগের চিকিৎসা বিষয়ে, ঔষধ নিয়ে কথা হচ্ছিল। রোগীরা এসে নিশ্চয়ই আপনাদেরকে বলে যে স্যার, আমি শুধুমাত্র ঔষধ খেয়েই ভালো থাকতে চাই, তার হার্টে হয়তো কোনো ব্লক আছে, তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, কিন্তু তিনি কোনো ইন্টারভেনশনে যেতে চান না বা কোনো পরবর্তী যে সার্জিক্যাল প্রসিডিউর সেটাতে যেতে চান না। তো এই ক্ষেত্রে আপনারা আসলে কি করে থাকেন? ওষুধ নিয়ে রোগীদের যে কমন একটা ধারণা যে ওষুধ খেলে সে ভালো হয়ে যাবে। অনেক সময় বলে স্যার আমার অনেক ওষুধ আছে এগুলো কমাই দেন। প্রথম কথা হলো আপনার যেটা প্রয়োজনীয় ওষুধ সেটা আপনি খেতে হবে। নাম্বার অফ ড্রাগ ইম্পর্টেন্ট না, অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ডোজ, এবং আপনি যে লক্ষণ ফ্রি আছেন কিনা, ভালো আছেন কিনা, এটা ইম্পর্টেন্ট, কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়া। দ্বিতীয় হলো যে আপনি ওষুধ খেলেই ভালো থাকবেন, পুরোপুরি এটা নাও হতে পারে। যদি আপনার সিভিয়ার রক্তনালীতে ব্লক থাকে বা সিভিয়ার করোনারি আর্টারি ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম ডোজ, আমরা বলি অপটিমাইজ মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার পরেও যদি আপনি ভালো না থাকেন, পরবর্তী চিকিৎসা আপনাকে ইন্টারভেনশন বা এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি, যেটা স্টেন্টিং বা রিং বলি আমরা, সেটা করতে হতে পারে। অনেকে আছে যে ভয় করতে চায় না, ঝুঁকি মনে করে বা ফাইন্যান্সিয়াল সলভেন্সি নাই, সেক্ষেত্রে পরামর্শ হবে যে আপনি অপটিমাইজ মেডিকেল ম্যানেজমেন্ট যেটা আছে, ওষুধ সর্বোচ্চ মাত্রা যেটা দেওয়া হবে এটা খাবেন, নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন। শুধু এরকম না যে আমি মানে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করলাম তা না, স্ট্রেসফুল লাইফ লিড করা যাবে না, হেভি এক্সারসাইজ করা যাবে না, খাওয়ার পরে পেট ভরে খাওয়া যাবে না, খাওয়ার পরে হাঁটা যাবে না, এগুলো আপনি মেনটেন করবেন। যখন বুকে ব্যথা হবে নাইট্রোগ্লিসারিন স্প্রে নিয়ে আপনি চুপচাপ জায়গায় বসে
বসে থাকবেন সেভাবে অথবা আপনার কোয়ালিটি অফ লাইফটা আপনি একটু ইমপ্রুভ করতে পারবেন। কিন্তু আপনার কমপ্লিট ট্রিটমেন্ট কিন্তু এটা হবে না। আপনি কিন্তু ঝুঁকি থেকেই যাবেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি বা হার্টের মাসলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, এই ঝুঁকিগুলো থেকে যাবে। মানে তিনি যদি ইন্টারভেনশনে না না যান। যান। এখানে স্যার একটা কথা একটু ছোট করে বলি যে পেট ভরে খাওয়া যাবে না এই বিষয়টা নিয়ে, যে একবারে অনেক বেশি পরিমাণে খাওয়া যাবে না। অনেক সময় রোগীরা খুবই ডিমোটিভেটেড হয়ে যান যে আমি মনে হয় আর কিছুই খেতে পারবো না, খাদ্য তালিকা থেকে সবকিছু বাদ দিয়ে দিতে হবে। ব্যাপারটা তো ঠিক তা নয়, যে তিনি কিন্তু অল্প অল্প করে মানে পোর্শনে ভাগ করে দিনে 6 বার তিনি খাদ্য গ্রহণ করতে পারেন, কিন্তু একবারে অধিক পরিমাণে নয়, যেটা আসলে আমাদের বাঙালিদের মধ্যে একটু আমাদের কালচার আছে যে আমরা খেতে বসলে হয়তো একদম পেট পুরে খাই বা একদম আমাদের পাতে বিভিন্ন ধরনের ব্যঞ্জন থাকে, আমরা খেতে ভালোবাসি। সেই বিষয়টা নিয়ে স্যার আপনি বলছিলেন। তো এই তথ্যটি এই উপস্থাপিকা যিনি এই কথাগুলো বললেন আমাদের, উনি একেবারেই ভুল কথাটা বললেন। এই বিষয়টি আপনারা একটু চিন্তা করে দেখলেই বুঝতে পারবেন। আমাদের খাবারের প্রধান ভিত্তিটাই হচ্ছে শর্করা। আমরা ভাতের সঙ্গে তরকারি নিয়ে খাই। রুটি দিয়ে, ভাজি দিয়ে খাই। তো মূল খাবারটা হচ্ছে শর্করা। ভাত, রুটি, অ্যা আলু, আলু ভর্তা, ভাজি। মূল খাবারটাই হচ্ছে শর্করা। কারো, কারো ক্ষেত্রে খাবারটাই পুরো শর্করা। ডিম থাকে না, মাছ থাকে না। আ শুধুই ওই ভাজি দিয়ে, আলু ভাজি দিয়ে যে রুটি খাচ্ছে, গুড় দিয়ে যে রুটি খাচ্ছে, আম ডাল দিয়ে যে এই পরোটা খাচ্ছে, সু আমরা কিন্তু প্রধানতই খালি শর্করাই খাচ্ছি। তো এখন এই রকমের যাদের অভ্যাস, তারা যদি আমরা এরকম ৬ বেলা খাই, প্রতিবেলা খাওয়ার পরেই রক্তে চিনি বাড়বে। কারণ খাবারের মধ্যে চিনি ছিল, হজম হয়ে সেই চিনিটা রক্তের মধ্যে ঢুকে পড়বে। রক্তে চিনিটা বেড়ে যাবে। সেই চিনিটাকে সামলানোর জন্য আসবে ইনসুলিন হরমোন। আর আগেই বলেছি ইনসুলিন হরমোনটা বেড়ে থাকা মানেই গন্ডগোল। যদি কেউ আমাদের যে অ্যা আগে আমরা যেরকম অভ্যাস ছিল যে দিনে ৩ বেলার বেশি কেউ খেত না। সকালে, দুপুরে, রাতে। যদি সেই নিয়ম মেনে চলত তাহলে ইনসুলিনটা বাড়ত দিনে ৩ বার। আর এখন এই বোনের যে বুদ্ধি বা যেই পরামর্শ দিলেন আরকি উনি, সেই পরামর্শ মেনে চললে আমাদের ইনসুলিনটা বাড়বে দিনে ৬ বার। তো একবার বাড়লে সেটাকে আবার কমতে ৪ ঘন্টা ৫ ঘন্টা সময় লাগে। স্বাস্থ্যবান লোক হলে তার ক্ষেত্রে ৩ ঘন্টা হয়তো ইনসুলিন কমে আসে। কিন্তু যারা আমরা যেহেতু স্বাস্থ্যবান এখন আর নাই, অধিকাংশই অসুস্থ। আমাদের কিন্তু এই ৪ ঘন্টা ৫ ঘন্টা সময় লাগে। তো এত সময় লাগলে দেহের মধ্যে ওই যে বললাম যে অতিরিক্ত সময় ধরে ইনসুলিন রক্তের মধ্যে বেশি মাত্রায় ইনসুলিন আটকে থাকে, এই ঘটনাটাই ঘটে। ফলে আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে ব্যবস্থাটা কিরকম হয় দেখেন। সকালবেলায় উঠে আপনি খেলেন, ইনসুলিন বাড়ল। তারপরে একটু পরে আপনি আবার খেলেন। ইনসুলিনটা কমতে শুরু করেছিল কিন্তু আপনি খেয়ে ধাক্কা দিয়ে আবার তুলে দিলেন। আবার লাঞ্চের সময় কমতে শুরু করেছিল, আপনি খেয়ে আবার তুলে দিলেন। তো এইভাবে করে দিলে ইনসুলিন কিন্তু আর নামতে পারছে না। রাতে খেয়ে ঘুমিয়ে গেলে তারপরে সবশেষে একটুখানি নামার সুযোগ পায়। তো যেখানে আগে আমাদের ইনসুলিনটা বাড়তো এবং কমতো দিনের মধ্যেই। আবার দুপুরবেলায় বাড়তো, আবার কমতো। সুযোগটা পেত। এখন ৬ বেলা খাওয়ার অভ্যাস করলে ইনসুলিনটা বাড়বে আর কমার সুযোগ পাবে না। তাতে রোগীর কিন্তু সর্বনাশ হবে। মানে হৃদরোগের জন্য এইটা একটা বিশাল বড় ঝুঁকি। বিশাল বড় ঝুঁকি। তো বোন জানেন না, ডাক্তার কিন্তু জানেন না। ফলে অ্যা এই অপতথ্য দিয়ে আমাদের স্বাস্থ্যের ১২টা বাজাচ্ছেন। এখন স্যার একটু চিকিৎসা নিয়ে আমি আরেকটু বিস্তারিত জানতে চাই যে এখন বাংলাদেশে নিশ্চয়ই অনেক ধরনের আধুনিক চিকিৎসা হচ্ছে। একটা সময় আমরা দেখতাম যে হার্টের সার্জারি মানেই সেটা ওপেন হার্ট সার্জারি, একটা বিশাল একটা ইনভেসিভ প্রসিডিওর। কিন্তু এখন কি স্যার সেই জায়গাটা থেকে তো আমরা অনেকটা নিশ্চয়ই উন্নত হয়েছি? অবশ্যই। আমাদের দেখেন গভর্নমেন্ট লেভেল বা সরকারি লেভেল, বেসরকারি লেভেলে অনেক উন্নত ধরনের হসপিটাল, অ্যাডভান্স চিকিৎসা সহ আসছে এবং রোগীরাও ম্যাক্সিমাম বেনিফিট পাচ্ছে। আপনার হৃদরোগ লেগেছে, পদ্ধতি আধুনিক এবং যা আঘাত। দেশের সরকারি এবং বেসরকারি সব হাসপাতালে হয়। শুধু ঢাকা শহরেই না, অন্য বিভাগীয় শহরেও কিন্তু এখন চিকিৎসা শুরু হয়েছে এটার। একটা সময় অবস্থা সম্পন্ন যারা ছিলেন তারা কিন্তু দেশের বাইরে যেতেন। সেই ট্রেন্ডটা এখন কতটুকু পরিবর্তন? অনেক কমে গেছে, অনেক। ইনিশিয়ালি যেটা হয়, এটলিস্ট আমাদের কাছে আসে তো যদি একজন পেশেন্ট সঠিক সময়ে ডায়াগনোসিসের মাধ্যমে তিনি যদি সঠিক চিকিৎসাটা গ্রহণ করেন, সেই ক্ষেত্রে তার সার্ভাইভাল ইয়ার্স কেমন হয়? আমরা রোগীদের যেটা বলি, রোগীরা আসলে বলে আর কদিন বাঁচবো। আমি যে কনসেপ্ট থেকে বলি, বাঁচাটা কিন্তু আমি আপনাকে প্রলং করতে পারবো না। আপনি কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করা যাবে। আপনি এখন হাঁটলে বুকে ব্যথা হচ্ছে বা খাওয়ার পরে আপনি বুকে ভার অনুভব করছেন অথবা আপনার প্রেশার কন্ট্রোল হচ্ছে না। এগুলোকে আমরা কন্ট্রোল করে দিয়ে আপনার কোয়ালিটি অফ লাইফ, জীবনযাত্রার মানটাকে আমরা সুন্দর করে দিতে পারবো যদি আপনি ওষুধ খাওয়ার নিয়ম মেনে চলেন। কিন্তু আপনি লাইফ প্রলং করা এটা আমাদের হাতে না। এটা আপনি যতদিন বাঁচবেনই, কিন্তু সুস্থভাবে বাঁচাটা কিভাবে বাঁচবেন সেই পদ্ধতিটা আমরা বলে দিতে পারি। সেজন্য হতাশ হওয়ার কিছু নাই, ওষুধ খাবেন, সুস্থ থাকবেন। মানে তিনি যেন বার্ডেন না হন। মানে একটা Exactly. পরিবারে যখন একটা হার্টের রোগী থাকে সেটা দেখা যায় যে সোশ্যাল একটা বার্ডেন সৃষ্টি করে এবং পাশাপাশি ইকোনমিক একটা বিশাল বার্ডেন সৃষ্টি করে। তার মানে আমাদের রোগীরা আসলে সেই কোয়ালিটি অফ লাইফটা পাচ্ছে আপনাদের কাছে চিকিৎসার মাধ্যমে। অবশ্যই। এবং এনআইসিভিটির কথা আপনি যেখানে আপনি কর্মরত আছেন বললেন যে সেখানে সব ধরনের আধুনিক চিকিৎসা আপনারা দিচ্ছেন। তো এখানে যদি আমার একজন গরিব একজন রোগী, প্রান্তিক একজন মানুষ, তার হয়তো সেভাবে সামর্থ্য নেই, তিনি যদি আসেন তিনি কি খালি হাতে ফেরত যাবেন নাকি তাকেও আপনারা এরকম একটা চিকিৎসা দিতে পারবেন? সরকারি হাসপাতালের সুবিধা যেটা হলো যে সেখানে নিম্ন আয়ের এবং উচ্চ আয়ের সবাই চিকিৎসা পাবে। নিম্ন আয়ের লোকজনের জন্য ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে এবং স্টেন্টিং যেটা রিং সেটাও ফ্রি দেওয়ার ব্যবস্থা আছে। তবে সংখ্যাটা সীমিত। অনেক সময় পেসমেকার আমরা ফ্রি দিয়ে থাকি। সেক্ষেত্রে রোগীকে কিছু ফর্মালিটিস মেনটেন করে অ্যাপ্লিকেশন করলে মানে থাকা সাপেক্ষে স্ট্যান্ডিং দিয়ে দেওয়া হয়, রিংটা দিয়ে দেওয়া হয় এবং একদম একটা নমিনাল ফি জমা দিতে হয় শুধু, গভর্নমেন্ট ফি। যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং ফি ২ থেকে ২.৫ টাকার মধ্যে হয়ে যায়, আনুষঙ্গিক পরীক্ষা আরও কিছু টাকা লাগে। সেটা অন্য কোথাও সম্ভব না।
তাহলে গরিব রোগীদের চিকিৎসা আছে, সে গরিব এটা প্রুফ করার জন্য আমরা কিছু ডকুমেন্ট তার কাছ থেকে চাই। সে গিয়ে বললেই হবে না যে আমি গরিব। আমরা সমাজ কল্যাণে কিছু কাগজ আছে জমা দিলে আমরা স্ট্যান্ড বা পেসমেকার থাকা সাপেক্ষে আমরা এটা প্রোভাইড করে থাকি আমাদের পরিচালক মহোদয়। এটা ভালো। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাই যে একজন হার্টের রোগী, তিনি হয়তো কোনো তার হার্টে ব্লক ছিল, তাকে আপনারা অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে তাকে চিকিৎসা দিয়েছেন, তো এরপরে আসলে তার জীবন ধারণটা ঠিক কেমন হওয়া প্রয়োজন? প্রথমত সে কোনো ওষুধ বন্ধ করবে না উইদাউট পারমিশন ফ্রম দ্য ডক্টর। ডাক্তারের পারমিশন ছাড়া বন্ধ করবে না। তার লাইফ স্টাইল চেঞ্জ করবে না। অনেকে ভাবে যে আমি তো অনেক দামি চিকিৎসা করলাম, এখন আমি অনিয়ন্ত্রিত জীবনযাপন করি, স্মোকিং করতেছে, আনহেলদি ফুড খাচ্ছে, ওয়েট গেইন করছে। আসলে তা না। আপনি যত দামি গাড়ি কিনবেন তার মেইনটেন্যান্স খরচ কিন্তু তত বেশি। তাহলে আপনার হার্ট স্ট্যান্টিং করা, তার মানে আমরা সার্ভিসিং করে দিয়েছি। আপনার নরমাল হার্ট ছিল না এটা। তো এটাকে মেইনটেইন করার জন্য আপনি যা যা করা সব করতে হবে। ওষুধ খেতে হবে, লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, খাবার চেঞ্জ করতে হবে এবং সুস্থ থাকার জন্য অন্যান্য যে পদ্ধতিগুলো বলা হবে সেগুলো আপনি মানতে হবে। দেখা যাচ্ছে যে রোগীটা আগে স্মোকিং করতো, তিনি স্মোকিং ছাড়ছেন না। সেক্ষেত্রে ঝুঁকি থেকে যাবে একই রকম। মানে যে আন্ডারলাইং যে ঝুঁকিগুলো ছিল, সেই ঝুঁকিগুলো অবশ্যই, মানে আমরা তো বলি যে মডিফাইবল যে রিস্ক ফ্যাক্টরগুলোকে মডিফাই অবশ্যই তাকে করতে করতে হবে। হবে, অবশ্যই আর কিছু আনমডিফাইবল রিস্ক ফ্যাক্টর থাকে যেটার উপরে নিয়ন্ত্রিত সেটা করতে হবে। আমাদের বিড়ি যে মানুষে কি লেগা খায় এমন বাজে গন্ধওয়ালা জিনিসটা মুখের মধ্যে দেয় কেমনে? তার মধ্যে দেখি মানুষে এই পোলাপাইনগুলি এহন্তরি এককালে তো আছিল বিড়ি ধরাইয়া ওই একটু ভাব লইতাম দেখছনি আমি কত হয়ে গেছি। এখন তো আমরা জানি যে বিড়ি খাওয়া আর যাক মুখ খারাপ করব না। ওইরকম কিছু জিনিস খাওয়া আসলে একই কথা। তো তারপরেও যে বিড়ি কেন বিদায় নিচ্ছে না? আমাদের দেশে বিড়ির এই উৎপাদন আমরা বন্ধ করে দিচ্ছি না কেন? সেটা একটা প্রশ্ন। কি দরকার বাবা? উৎপাদনই হবে না। আমি জিনিস বানাবোই না। তো না বানালে এই আমি ছাড়তে পারছি না, ছাড়তে পারছি না। তো ভালো কথা। জিনিস নাই, তুমি ছাড়তে না পারলে বসে থাকো। কোনো হাত নেই। এখন আমি প্রায় শেষ দিকে এসেছি যে এখন তো আপনারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করছেন। মানে যদি আমাদের যে গ্লোবাল সিনারিও সেটার সাথে যদি বাংলাদেশের সিনারিওকে তুলনা করতে বলি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমাদের যেটা ইয়েটা হয় যে আমাদের পপুলেশন যেহেতু বেশি, ডক্টরস নাম্বার কম, সেখানে আমাদের রোগীর চাপটা বেশি আসলে। আমাদের যেরকম সাপোর্ট দেওয়ার দরকার সেই জিনিসটা ওই সময় হয়তো দেওয়া যায় না, পরবর্তীতে দেওয়া যায়। লজিস্টিক সাপোর্ট সেটা। সেই জিনিসটা আমরা একটা ফিল করি যে আমাদের লজিস্টিক সাপোর্টটা রোগীকে একই দিনে একই সময়ে দ্রুত সাপোর্ট দেওয়া বা প্রাইমারি এনজিওপ্লাস্টি করার জন্য যে অ্যাম্বুলেন্স দরকার সরকারিভাবে সেগুলো যদি করা যায়, মানে হার্ট অ্যাটাকের ইমিডিয়েটলি যদি আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম সরকারি এবং বেসরকারি লেভেলে, তাহলে রোগীরা আরো বেশি ভালো থাকতে পারত। তার মানে কি আমরা সেই ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জায়গাটা এখন কি মানে কিছুটা কি আমরা পিছিয়ে কিছুটা আছি? পিছিয়ে আছে বলতে পারি। এর পিছনে কারণ কি আপনি ম্যান পাওয়ার শর্টেজ? প্রথম কারণ হলো রোগীদের সচেতনতা। রোগীরা চিন্তা করে যে হার্ট অ্যাটাকের পরে ব্যথা কমে যায়, তখন আর সে বলে না যে আমি এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি করব। দ্বিতীয় হলো সে চিন্তা করে ফাইন্যান্সিয়াল জিনিসটা। তৃতীয় চিন্তা করে যে ঝুঁকি তো আছে আসলে। হার্ট অ্যাটাকের পরে নরমালি মৃত্যুর ঝুঁকি বেশি। এনজিওগ্রাম করলে মৃত্যুর ঝুঁকিটা কমে যাবে, কিন্তু ওই ঝুঁকিটাও নিতে চায় না। কিন্তু দিস ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। যদি কেউ ইন টাইম এনজিওপ্লাস্টি করে হার্ট মাসলগুলো সার্ভাইভ করে যাবে, তার পরবর্তী যে ঝুঁকি এগুলো কমে যাবে। আমরা তো বলে থাকি যে মাসল ইজ টাইম, মানে যত দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছানো যাবে তত বেশি মানে মাসলটাকে সেভ করা সম্ভব হবে। সেক্ষেত্রে রোগীদের ডিসিশন মেকিং এর এখানে একটা জায়গা আছে বলে আপনি মনে করেন? যেহেতু আপনি সরকারি হাসপাতালে পাবলিকদেরকে সার্ভ করছেন, নিশ্চয়ই এই চ্যালেঞ্জগুলো প্রতিনিয়ত আপনারা ফেস করছেন। অনেক বেশি। রোগীকে কনভিন্স করা, রোগীকে বোঝানো, এটা আসলে খুবই হয়। এটা আমার অ্যাওয়ারনেসটা কম রোগীদের, সচেতনতা কম যে এটা করলে সে ভালো হবে। এই জিনিসটা সে বুঝতেই অনেকক্ষণ লেগে মানে যায়। কাউন্সেলিংটা করতে অনেকটা সময় আমরা লেগে যায়। কাউন্সেলিং করে ফেলি, কিন্তু সে তার যে কনসেন্ট দেওয়া যে আমি রাজি আছি, কনসেন্ট ছাড়া তো আমরা করতে পারি না। এটাই সে সময় নিয়ে নিচ্ছে। এই জায়গাটাতে এখনো মানে রোগীদের সচেতনতার Exactly, অভাব আছে exactly. বলে আপনি মনে করছেন? মানে এটা নিয়ে আমাদেরকে পরবর্তীতে কাজ করতে হবে। ডেফিনিটলি। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব। রোগীদের জন্য আমাদের মানে টিভি সেটের সামনে এই মুহূর্তে যারা বসে আছে তাদেরকে আপনি কি বলবেন? দর্শক শ্রোতা এবং যারা আছেন সবাইকে আসলে আমার নববর্ষের শুভেচ্ছা দেওয়া হয় নাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা সুস্থ জীবনযাপন করার জন্য মানসিক স্ট্রেস এগুলো মুক্ত থাকবেন, হেলদি লাইফ লিড করার জন্য হেলদি খাবার খাবেন, ওয়েট রিডিউস করবেন এবং যেটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর স্মোকিং, কোলেস্টেরল এগুলো এভয়েড করে সুস্থভাবে বাঁচার চেষ্টা করবেন। আপনাদের প্রতি আমাদের এই প্রত্যাশা থাকলো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময়। তো এখন অনেকেই আপনারা বলবেন মানে শেষ কথাগুলো তো ভালো কথাই। সুতরাং এগুলো নিয়ে আর কোনো কি বলে আমি যে আ এ অতিরিক্ত কিছু বলব তা বলছি না। তো এটাকে স্ক্রিনটাকে ছোট করি। তারপরে আপনারা অনেকেই হয়তো বলবেন যে, "আমি এত বকবক করলাম, আমার কি কোয়ালিফিকেশন?" আমার কোয়ালিফিকেশন বেশি কিছু নেই। আমি এগুলো নিয়ে ব্যক্তিগত উদ্যোগে লেখাপড়া করছি। আর আমার একটা সার্টিফিকেট ওই শুরুতে যেটা দেখিয়েছিলাম সেটা আছে। যেটাতে যেই সার্টিফিকেটটা করার অংশ হিসেবে এই বিষয়-আশয়গুলো সম্পর্কে খানিকটা জেনেছি যে এগুলো কিভাবে গবেষণাগুলো পড়তে হয়, কিভাবে গবেষণার যে গুণগত মান সেটা বিচার করতে হয় ইত্যাদি। কিন্তু আ একজন চিকিৎসকের সঙ্গে তো আর তুলনা হয় না। তো আম আমি এখন আপনাদেরকে সেজন্য দেখাবো ডাক্তার কেন বেরি এবং ডাক্তার ফিলিপ ওভেডিয়া এই দুজনের মধ্যে কথোপকথন। এই ডাক্তার ফিলিপ ওভেডিয়া ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন টাক মাথা। এই ভদ্রলোক একজন কার্ডিওলজিস্ট। উনিও এই যে এই স্টেন্টিং করানো, তারপরে এনজিওপ্লাস্টি করা এই সমস্ত ব্যাপার উনি করেন। এবং তিনি বলছেন যে ওই যে আমি বললাম যে সয়াবিন তেল খাওয়া ভালো না। তারপরে খাদ্যাভ্যাসটা বা ইনসুলিনটাকে কমিয়ে রাখাটা ভালো। তো এই কথাগুলো আমার মুখে থেকে তো আপনারা শুনলেন, কিন্তু সেটা তো বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ নেই হয়তো। কিন্তু যদি ডাক্তার ফিলিপ ওভাডিয়ার মুখ থেকে শুনেন তাহলে আশা করি বিশ্বাস করবেন। তো চলুন তার মুখ থেকে আমরা একটু শুনে আসি। Sensitivity. So we have to, use this indirect measure of it, which is the triglyceride to HDL ratio, to try and, help patients predict whether or not they are insulin sensitive. So I do pay a lot of attention to the ratio. For the patients that I work with, I recommend a triglyceride level less than 100, and I want to see your HDL greater than 50, which gets you to a ratio of less than 2.
which has been correlated with being insulin sensitive. But of course, লেস দ্যান 2 উনি যেটা বললেন সেটা কিন্তু আমেরিকার জন্যে। আমাদের দক্ষিণ এশিয়ার মানুষ আমরা যারা, বাংলাদেশের বা ভারতের, পাকিস্তানের আমরা যারা, আমাদের ক্ষেত্রে এই রেশিওটা দেখা গিয়েছে ১.৫ এর থেকে বাড়লেই ঝুঁকি বাড়ে। তো সেজন্যে আমাদের জন্যে হবে ১.৫ এর থেকে নিচে। আর আমেরিকায় মানুষগুলো লম্বা, লম্বা বড়, বড়, ওদের ক্ষেত্রে আ এই রেশিওটা ২ এর নিচে থাকলেই তখন ডাক্তাররা বলেন যে, "না, এ মোটামুটি ইনসুলিন সেনসিটিভ আছে।" তো সেজন্যে আ উম এই সংখ্যায় যে পার্থক্যটা আপনারা শুনলেন আরকি। তারপরে আরেকটা কথা এখানে আছে, আমি এটা দেখাই। think are truly important? Which ones do you could you kind of care less about, etc.? yeah, so I graduated medical school in 1998. আচ্ছা, প্রশ্নটা একবার শুনে আসি। LDL cholesterol number. Your career has the goal LDL cholesterol number been? And then let's talk about the panel. What numbers do you think are truly important? Which ones do you could you kind of care less about, etc.? আমি আপনাদেরকে একটু আগে বললাম যে এলডিএল কোলেস্টেরলটা আসলে দুশ্চিন্তার কারণ নয়। তো চলুন এখানে ডাক্তার ফিলিপ ওবেডিয়া যখন ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যা থেকে আমরা ব্যাপারটা একটু শুনে নিই। Yeah, so I graduated medical school in 1998. Statins by that time had become the most widely prescribed class of medication in the world. And the guidelines at that time, as I remember them, were at LDL cholesterol less than 140. Total cholesterol, I think, was less than 220, I want to say, or maybe even 240. Yep. And gradually over time, they've been lowered and lowered. And today, the official guidelines say that you should have an LDL cholesterol of less than 100. And of course, now we have these newer medications, the PCSK9 inhibitors, that we are literally driving patients' LDL cholesterol down to 20 or 30. Yep. Unheard of levels. We look at the correlation between LDL cholesterol and heart disease, and it's a lousy correlation. So in the end, what I say about LDL cholesterol is it's a useless marker. We shouldn't even be paying attention to it anymore. শুনলেন। তিনি বললেন যে এলডিএল কোলেস্টেরলের যে মাত্রা এটার সঙ্গে হৃদরোগের সম্পর্কটা এমন দুর্বল সম্পর্ক যে এটার দিকে তাকানোরই কোনো আ যৌক্তিকতা উনি দেখতে পান না। তো এটা ডাক্তার ফিলিপ ওবেডিয়া এক্ষেত্রে বললেন। আরেকটা কোথায় গেল যেন? ইসের ভেজিটেবল অয়েলের ব্যাপারে বোধহয় এখানেই ছিল। দেখি। As the villains that I do, or do you think, I don't know about the grains or the vegetable seed oils? What's your take on that? Yeah, so the vegetable and the seed oils and the highly processed carbohydrates are clearly things that were never meant for human consumption. হাইলি প্রসেসড যে সিড ভিত্তিক যে খাবারগুলো, গম দিয়ে তৈরি করা খাবার, বা সিড অয়েল যেগুলো, অর্থাৎ যেগুলোকে আমরা দেশে ভেজিটেবল অয়েল বলি, এই তেলগুলো আসলে মানুষের খাবারের জন্যে কখনো তৈরি করা হয়নি। আর সয়াবিন থেকে যে তেল বার করা হয়, মানে সর্ষের তেলটা তো তাও আমরা চিপে দিলেই, মেশিনে চাপ দিলেই, ঘানির মধ্যে চাপলেই সেখান থেকে তেলটা বেরিয়ে আসে। সয়াবিনে কিন্তু সেটাও হয় না। সয়াবিনের যে তেল সেটাকে বার করার জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ফলো করতে হয়। যের মধ্যে এই কেমিক্যাল মিশাও রে, ওই কেমিক্যাল মিশাও রে, এই তাপে গরম করো রে, ১২০০ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারে গরম করা হয়। তারপরে সেখান থেকে তেল বের করার ব্যবস্থা করা হয়। যেটা কিনা প্রাকৃতিকভাবে মানুষ কোনোদিন খায়নি। এখন সেই তেল আমরা আমাদের ওই কারিগরি বুদ্ধি ব্যবহার করে তারপরে সেই তেলটাকে বার করছি, এবং সেটাকে ঠেসে খাচ্ছি। আর ডাক্তারের মুখে তো আপনারা ডাক্তার আবুল খায়েরের মুখে একটু আগে আপনারা শুনেছেন সয়াবিন তেল খাওয়া ভালো। অথচ এই তেল ঐতিহাসিকভাবে এই গত ১০০ বছরের আগে এই তেল দুনিয়াতেই ছিল না। তো মানুষ এই তেল কখনো খায়নি। এখন দেখা যাচ্ছে এই তেল খাওয়ার পরে আমাদের হৃদরোগ বরং বাড়ছে। সচেতনতার পরেও রোগ বাড়ছে। আমি সেজন্যই বললাম যে উনি যখন বললেন এই খেতে হবে, সয়াবিন তেল খেতে হবে। এই কথা শুনে যেই লোকটা সচেতন হলো তার তো ১২টা বেজে গেল। তার তো সে নিজের পায়ে নিজে কুড়ালো মারল না। সে নিজের পাটাকে নিজে ওই গাছ কাটার করাত আছে না? সেই করাত দিয়ে কাটতে শুরু করল। যে কাটবে সে ৫ বছর ধরে খচখচ, খচখচ করে একটু, একটু করে কাটবে এবং যন্ত্রণা ভোগ করতে থাকবে। তো সচেতন হওয়াটা, যদি সঠিক তথ্য নিয়ে সচেতন হই তাহলে উপকার। ব্যাঠিক তথ্য নিয়ে যদি সচেতন হই তাহলে কিন্তু সর্বনাশ। And it's always interesting when people
talk about, the carnivore diet and they say, oh, it's a fad. And, the answer is no. The processed food based, standard American diet is the fad. Carnivore diets and, eating plant material are things that we have been doing as humans for millions of years. It's only within the blink of an eye, on the grand scale of things, that we have introduced these processed foods into our environment. And the two main components are, fake fats, these vegetable and seed oils, and highly processed carbohydrates, including sugar. শুনলেন। তো উনি বললেন যে এই সিড অয়েল যেটা, সেটা হচ্ছে আসলে একটা ফেক ফ্যাট। অর্থাৎ এটা প্রাকৃতিকভাবে আমাদের খাওয়ার কথাই না। এটাকে চর্বি হিসেবে বিবেচনা করাটাই আমাদের জন্য বোকামি। অথচ আমাদের কার্ডিওলজিস্ট যে ডাক্তার আবুল খায়ের, তিনি তো বলে গেলেন যে অ্যাম নারকেল তেল বাদ দিয়ে, নারকেল তেল যেটা প্রাকৃতিকভাবেই তেল, সেটাকে বাদ দিয়ে আমাদের সয়াবিন তেল খেলে উপকার বেশি হবে। এই কথা শুনলে আমাদের সর্বনাশ হবে এবং তাই হচ্ছে। যাই হোক, আজকে এখানেই শেষ করব। আম আপনাদের রিঅ্যাকশন জানাবেন। কেমন লাগলো? এবং এই তথ্য আরো বিচার বিবেচনা করে, যাচাই বাছাই করে, তারপরে নিজের জীবনে যদি ব্যবহার করেন এবং নিজের জীবন থেকে এই ভেজিটেবল অয়েলগুলোকে যদি সরান, শর্করা জাতীয় খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে দিন, অথবা এটাকে না খেয়ে পারলে আর খাবেন না। মাছ, মাংস, ডিম বেশি করে খাবেন এবং চর্বিযুক্ত ভালো চর্বি যেটা, গরুর মাংসের সঙ্গে যে চর্বি আসে, অথবা ঘি, মাখন, এগুলো খাবেন। না পারলে, দামে যদি করতে না পারেন, তাহলে নারকেল তেল খেতে পারেন। আ কিন্তু এর বাইরে যাবেন না। আ আর যদি উপায় না থাকে, তখন তো আর কি করার? তখন তো খাবেন, কিন্তু জানবেন যে এটা আপনার জন্য আসলে উপকারী নয়। যখনই সুযোগ পাবেন তখনই যেন ভালো তেলটার দিকে, ভালো চর্বির দিকে যেতে পারেন, সেই চেষ্টা করবেন। যদি এই নিয়মগুলো মানার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই হৃদরোগের ঝুঁকি কমে যাবে, প্রেশার থাকবে না, ডায়াবেটিস থাকবে না এবং আম আপনি যে কদিন বাঁচবেন অত্যন্ত সুস্থ, আ আ একটা কি যেন আম উচ্ছল জীবন যাপন করবেন আরকি। আনন্দ উচ্ছল জীবন যাপন করবেন। তো সবার জীবন সেরকম হোক, সেই কামনায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।